একটু খেয়াল করো, আজকে আমরা 24 সালের সকল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, ঢাকা বোর্ড 2024-এ কি আছে? একটি পরীক্ষণে 1 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুটি তার একটি দৃঢ় অবলম্বন হতে ঝোলানো হলো। তাহলে ব্যাসার্ধ ভিন্ন আছে, কিন্তু তার দুটির দৈর্ঘ্য অভিন্ন, দৈর্ঘ্য সেম, ব্যাসার্ধটা ভিন্ন এবং উপাদানও ভিন্ন। তার দুটিতে একই ভার ঝুলানো হলো, ভারও একই, তার মানে ফোর্সটা একই হবে, বল একই হবে। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক। একই ভার ঝুলাইছো, কিন্তু প্রথম তারটির দৈর্ঘ্য যত হয়েছে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে তার অর্ধেক। প্রথম তারের পয়সনের অনুপাত বলা আছে, প্রথম তারের দৈর্ঘ্য 10% বাড়ালে এর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে? তাহলে পয়সনের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে, মানে ডেল আর বের করতে হবে। কি বের করতে হবে? ডেল আর। তাহলে আমাদের পয়সনের অনুপাতের ব্যাসার্ধের সূত্রটা আমরা যদি লিখি, তাহলে স্মল আমরা শুরু করে দেই। আমরা জানি পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত সিগমা সমান, সূত্রটা আমরা কি জানি? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? ডেল আর বাই R1 আর ডেল এল বাই কত? এল নট। তাহলে এটাকে সিগমা সমান কি লেখা যায়? এল নট ইন্টু কত? ডেল আর বাই R1 ইন্টু কত? ডেল এল। ওকে, তাহলে এই সূত্রটা আমাদের দরকার না? তাহলে দেখো তোমার কি কি আছে কি কি নেই, তোমার সূত্রই বলে দিবে তুমি কি কি এখান থেকে বের করবা। তাহলে আমরা আরেকটু সরল করে ফেলি। খেয়াল করো, এখান থেকে আমরা কি বের করব? ব্যাসার্ধের হ্রাস মানে ডেল আর। তাহলে আর গুণ করে দেই, এল নট ইন্টু ডেল আর ইকুয়াল টু সিগমা ইন্টু R1 ইন্টু কত? ডেল এল। তারপর এখান থেকে তুমি বের করবা ডেল আর। তাহলে এখানে হবে এল নট আর এটা হবে সিগমা ইন্টু R1 ইন্টু ডেল এল। এখন তুমি এইটা দেখে দেখে তুমি এখানে ডাটা লেখো, তোমার কি কি ডাটা প্রয়োজন, তোমার ডাটা কি লাগবে দেখো। তাহলে তোমাকে বলা হয়েছে যে প্রথম তারের, তাহলে প্রথম তারের আদি দৈর্ঘ্য, প্রথম তারের আদি দৈর্ঘ্য এল নট সমান, হ্যাঁ প্রথম তারের আদি দৈর্ঘ্য আমাদের জানা নেই, তাহলে আমরা প্রথম তারের আদি দৈর্ঘ্য ধরে নিলাম এল নট। এটা আমরা ধরে নিলাম, ধরি প্রথম তারের আদি দৈর্ঘ্য এল নট। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হবে? ডেল এল সমান, খেয়াল করো বিষয়টা কতটুকু দেখো, প্রশ্ন বলে দিছে প্রথম তারের দৈর্ঘ্য 10% বাড়ালে, তাহলে প্রথম তারের দৈর্ঘ্যটা কতটুকু বাড়াইবা? 10%, মানে আদি দৈর্ঘ্যের 10%। তাহলে এখানে কি হবে? আমি ডেল এলটা এখানে লিখি, এখানে লিখি, জায়গার অভাব। ডেল এল সমান কি হবে বলতো? এল নট এর কয় পার্সেন্ট? 10%। তার মানে কি দাঁড়াইলো? 10 এল নট বাই কত? 100। হিসাব করলে কত হয়? 0.1 এল নট। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া গেল। আচ্ছা, এরপরে দেখো কি লাগে, তুমি ডেল এল পেয়ে গেছো, এল নট পেয়ে গেছো, এরপরে কি লাগে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলা আছে একটি পরীক্ষণে 1 সেন্টিমিটার, তাহলে প্রথম তারের ব্যাসার্ধ কত ছিল? 1 সেন্টিমিটার। তাহলে আদি ব্যাসার্ধ, আদি ব্যাসার্ধ R1 সমান কত বলা আছে? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার তার মানে 1 ইন্টু 10⁻² মিটার আদি ব্যাসার্ধ। তাহলে আমাদের দরকার ব্যাসার্ধের হ্রাস, তাহলে ডেল আর সমান হোয়াট? আমাদের দরকার ব্যাসার্ধের হ্রাস, ডেল আর সমান হোয়াট? দেখো আমরা ডেল আর অলরেডি রেডি করে রাখছি, ঠিক আছে না? এখন আমরা ডাটাগুলি বসিয়ে দিই।
ও আচ্ছা, পয়সনের অনুপাতটা লিখি নাই না, তাহলে এখানে পয়সনের অনুপাত সিগমা সমান কত বলা আছে বলো? 0.3। পয়সনের অনুপাত বলা আছে সিগমা সমান 0.3। তাহলে আমরা একটু এখানে চলে আসি। আমাদের লাগে ডেলার সমান এল নট। এল নটের মান এল নটই জানি না, সিগমা সমান কত জানি 0.3 ইন্টু আর ওয়ান সমান হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স কত 2 ইন্টু ডেল এল সমান কত আছে 0.1, সাথে কি এল নট। তাহলে এল নট কেটে দাও, তাহলে দেখো থাকে কি রেজাল্টটা। অতএব ডেল আর সমান কত থাকে? হ্যাঁ 3 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4। তাহলে এটা হবে ব্যাসার্ধ হ্রাস। আচ্ছা, এখানে আমি ব্যাসার্ধ হ্রাসটা লিখি নাই, এটা কি হইতো? ব্যাসার্ধ হ্রাস। ব্যাসার্ধ হ্রাসকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ডেলার দ্বারা। ব্যাসার্ধ হ্রাস ডেলার সমান হোয়াট? তাহলে আশা করি আমরা প্রথম অঙ্কটা বুঝে ফেলছি। ঠিক আছে, প্রথম অঙ্ক বুঝে গেছি আমরা আশা করি। আমরা পরে সামনে যাই। ঠিক আছে, দিছো? আচ্ছা, উদ্দীপকের কোন তারটির বার বহনের সক্ষমতা বেশি? তাহলে আমরা এখান থেকে দুইটা তারেরই ইয়াং গুণাঙ্ক বের করব। তাহলে যার ইয়াং গুণাঙ্কের বেশি হবে সেটারই কি বার বহনের সক্ষমতা বেশি হবে। তাহলে আমরা দুইটা তারেরই ইয়াং গুণাঙ্ক বের করি আগে। তাহলে প্রথম তারের ইয়ং এর গুণাঙ্ক, প্রথম তারের ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্কের সূত্র কি হবে? এফ এল। আচ্ছা, এফ আর এল সেম হবে কেন? একই বার ঝুলাইছো আর তাদের আদি দৈর্ঘ্য সেম, দুই তারেরই আদি দৈর্ঘ্য সেম। তাহলে ব্যাসার্ধটা ভিন্ন আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? ভিন্ন হবে। তারপর দৈর্ঘ্য বৃদ্ধিটাও ভিন্ন আছে, তার দুটির হ্যাঁ দৈর্ঘ্য বৃদ্ধিটাও ভিন্ন আছে। তাহলে স্মল এল ওয়ানটা কি হবে? ভিন্ন হবে। আর এফ এবং ক্যাপিটাল এল এরা দুজন কি হবে? সেম হবে, কারণ আদি দৈর্ঘ্য সেম, একই ভার ঝুলাইছি, তাহলে বলটা সেম হবে, কিন্তু ব্যাসার্ধটা ভিন্ন, দৈর্ঘ্য বৃদ্ধিটা ভিন্ন। আচ্ছা, এবার এখানে আসো, এখানে আমরা একটু লিখি। এই যে এখানে একটু বিষয়টা বুঝতে হবে। দেখো কি প্রশ্নে, দেখো কি বলছে, তুমি একই ভর ঝুলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির কি অর্ধেক। তো আমরা এখন আসলে দুইটা তারেরই আদি দৈর্ঘ্য ধরে নিই আগে। ধরে নিই আমরা প্রথম উভয় তারের আদি দৈর্ঘ্য সমান কত? এল। উভয় তারের আদি দৈর্ঘ্য এল। তাহলে খেয়াল করো, উভয় তারের আদি দৈর্ঘ্য এল। তাহলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি সমান কত? এল ওয়ান সমান কত? স্মল এল। প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি এল ওয়ান সমান স্মল এল। তাইলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত? দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে? এল টু সমান প্রথম তারের অর্ধেক। বই বলা আছে, দেখো প্রশ্নে বলা আছে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক। তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া গেল। তাহলে তুমি খেয়াল করো, তোমার এই গুণাঙ্ক বের করার জন্য এল দরকার, এটা জানো তুমি, দৈর্ঘ্য বৃদ্ধি তুমি জানো। এরপরে কি লাগে? ক্ষেত্রফলের ভিতর কি আছে? ব্যাসার্ধ। তাহলে প্রথম তারের ব্যাসার্ধ, প্রথম তারের ব্যাসার্ধ আর ওয়ান সমান, দেখো বলা আছে কত? 1 সেন্টিমিটার, তার মানে 1 ইন্টু 10 ইনভার্স 2 এত মিটার প্রথম তারের ব্যাসার্ধ। তারপর একই ভার ঝুলাইছো, তাহলে বস্তুর বল লিখতেও পারো, না লিখলেও হবে। বস্তুর ভর সমান কত? এম। আর অভিকর্ষ ত্বরণ G equal to 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে বসিয়ে দাও,
এফ ইকুয়াল টু এম জি ইন্টু ক্যাপিটাল এল, এর মান কত পাই অফ আর ওয়ান স্কোয়ার ইন্টু কত স্মল এল ওয়ান। তাহলে এম জি এর এম এর তো মান নেই, জি এর মান বসায় লাভ নেই, কাটাকাটি যাবে, এল আর পাই আছে আর ওয়ান স্কোয়ার, আর ওয়ানের মান কত আছে 1 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কোয়ার ইন্টু এল ওয়ানের মান এল ওয়ান সমান কত আছে স্মল এল। তাহলে প্রথম তার রিয়াং গুণাঙ্ক দেখো, এটার নাম আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই রিয়াং গুণাঙ্কের মধ্যে কিছু অজানা রাশি আছে, যেমন স্মল এল এর মান আমরা জানি না, ক্যাপিটাল এল এর মান জানি না, এম এর মান জানি না, তিনটা মান আমাদের অজানা। তাহলে এরকম অজানা মান থাকলে আমাদেরকে বুঝতে হয় যে এটা কিভাবে এই অজানা মানগুলিকে বের করা যায়, ভাগ করে। হ্যাঁ, প্রথম তার রিয়াং গুণাঙ্ক বের করবা, দ্বিতীয় তার রিয়াং গুণাঙ্ক বের করবা, একটাকে একটা দ্বারা ভাগ করবা, তাহলে কি এম এল স্মল এল এগুলি কাটা যাবে, কাটা গিয়ে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, তো আমরা প্রথম তার রিয়াং গুণাঙ্ক বুঝে গেছি, তাহলে আমরা একটু দ্বিতীয় তারে যেতে পারি। তাহলে আমরা একটু দ্বিতীয় তারে যাচ্ছি। বাবা এই কি অবস্থা, বন্ধ ছিল, আচ্ছা কাটমনে। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয় তারের ইয়ং এর গুণাঙ্ক, তাহলে y2 সমান, তাহলে দ্বিতীয় তারের মধ্যে তুমি একই বর ঝুলাইছো, তাহলে এফ সেম হবে, উভয়ের আদি দৈর্ঘ্য সেম, এটার ব্যাসার্ধ আবার ভিন্ন আছে, তাহলে এটা হবে a2, আর এটার দৈর্ঘ্য বৃদ্ধিও ভিন্ন আছে, এটা হবে l2। তাহলে এগুলি তোমার উপর রেডি, আগের ডাটার মধ্যে রেডি করা ছিল। তাহলে দ্বিতীয় তারের ব্যাসার্ধ r2 সমান, খেয়াল করো তো কি লেখা আছে, r2 সমান 3 সেন্টিমিটার, তাহলে 3 ইন্টু 10 ইনভার্স 2 এত মিটার। আর বাকি সব তো আমাদের আগের ডাটার উপরের ডাটায় লেখা আছে, একই বর ঝুলাইছে, সুতরাং এমজি হবে এটা, আদি দৈর্ঘ্য সেম আছে a2, তার মানে কি পাই অফ কত r2 স্কোয়ার ইন্টু কত l2, মানগুলি বসিয়ে দাও, তাহলে mg ইন্টু ক্যাপিটাল এল পাই অফ r2 মান 3 ইন্টু কত 10 ইনভার্স 2 হোল স্কোয়ার ইন্টু কত আছে l2 সমান কত স্মল এল বাই 2, তাহলে এখানে একটু হিসাব করলে 2টা উপরে চলে যাবে, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো 2mg ইন্টু ক্যাপিটাল এল পাই, এখানে কি দাঁড়ালো 3 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কোয়ার ইন্টু কত স্মল এল, তাহলে এটা হচ্ছে 2 নং। হ্যাঁ, তাহলে আমরা দ্বিতীয় তারের ইয়াং গুণাঙ্ক বের করছি, কিন্তু ক্লিয়ার ইয়াং গুণাঙ্ক আমরা পাই নাই, কারণ অজানা রাশি আছে। তাহলে আমরা একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা মুছে দিই এইটুকু। তাহলে 1/2 হতে পাই, 1/2 হতে পাই। তাহলে দেখি আমরা 1/2 হতে কি পাই বলো, y1/y2 সমান, y1 এর মানটা একটু আমাকে বলো, y1 এর মানটা mg ইন্টু কত ক্যাপিটাল এল বাই পাই অফ কত ছিল 1 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কোয়ার ইন্টু কি ছিল স্মল এল, তাহলে বাই কি লিখবো y2 মান, তাহলে y2 মানটা আমরা একবার উল্টিয়ে লিখি, তাতে আমাদের জন্য সহজ হবে কাজটা। y2 মানটা বলো, y2 মানটা এখানে লেখা আছে কত পাই, তারপর 3 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কোয়ার ইন্টু কত স্মল এল, এইগুলি মুছে দেই, বাই কত 2mg ইন্টু কত ক্যাপিটাল এল, তাহলে ক্যাপিটাল এল কাটা পাই কাটা, তারপর mg কাটা, আর স্মল এল কাটা। দেখো তোমার হাতে থাকে কি y1/y2 সমান কি থাকে দেখো তো, তাহলে শেষ পর্যন্ত তোমার থাকে 3 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কোয়ার আর 2 ইন্টু 1 ইন্টু 10 ইনভার্স 2 কত হোল স্কোয়ার,
ক্যালকুলেশন করে রেজাল্টটা বলো। 4.5, তার মানে y1 বাই y2 সমান কি আসলো 4.5। তাহলে আমরা কি লিখতে পারি y1 ইকুয়াল টু 4.5 ইন্টু কত y2। তাহলে তোমরাই বলো এখানে কোনটা বড়। হ্যাঁ, তাহলে এটার 4.5 গুণ এটার, হ্যাঁ y2 এর 4.5 গুণ সমান কত y1। তার মানে আমরা y1 বড়, অতএব y1 গ্রেটার দেন y2। তাহলে প্রশ্নে বলা ছিল উদ্দীপকের কোন তারটি ভার বহনের সক্ষমতা বেশি, অতএব প্রথম তারটির ভার বহনের সক্ষমতা বেশি। তাহলে প্রথম তারটির ভার বহনের সক্ষমতা বেশি। তাহলে আমরা আশা করি অঙ্কটা বুঝছি। তাহলে আমরা এই অঙ্কটা পারার জন্য আমাদের একটু বেসিক জানতে হবে। আগের বেসিকটা আমি একটু মনে করাই, হয়তো অনেকেই জানো, এরপরে একটু মনে করাই দিই। আমাদের কি কি ছিল এখানে, ওই কৃন্তন, পরে কি ছিল মুচর, পরে ছিল বিবর্তন, না আরেকটা শব্দ লিখতেছি এখানে আজকে, আকার। তাহলে কৃন্তন, মুচর, বিবর্তন, আকার, এই সবগুলি কথা একটাই, এত কি বিকৃতি। তাহলে কৃন্তন, মুচর, বিবর্তন, আকার, বিকৃতির এই সংজ্ঞাটা কি ছিল, সংজ্ঞাটা ছিল একটু বুঝো। এখানে এই যে এখানে মনে করো আমি একটা ঘনক আকৃতির একটা বস্তু রাখলাম, যেটার দৈর্ঘ্য প্রস্থ সবকিছুই সেম। ঘনকের আমি একটা তলের ভিউ দেখাইলাম এখানে, ঠিক আছে। তাহলে তুমি এই ঘনকটার উপর এই যে এই ঘনকটের এই যে এই তল আর এই তলের দুইটা তলের মধ্যবর্তী দূরত্ব কত h, দুইটা তলের মধ্যবর্তী দূরত্ব h। এখন তুমি এই ঘনকটার উপরে এখানে একটা স্পর্শীয় বল দিছো, কি দিছো একটা স্পর্শীয় বল, এখানে রাখে এটাকে স্পর্শীয় বল দিছো, দেওয়াতে এই সাইডটা কি একটু তেরা হয়ে যাবে, এখানে একটা কোণ তৈরি হবে, ঠিক আছে। এটাকে বলে কৌণিক সরণ, এটাকে বলে কৌণিক সরণ। তাহলে এইদিকে এটা একটু কমে যাবে আর এইদিকে একটু বেড়ে যাবে, তাহলে এটাও থিটাই হবে। তাহলে এটা হবে এই যে এটাকে বলে আপেক্ষিক সরণ, এখানে একটা আপেক্ষিক সরণ তৈরি হবে। এটা যদি x হয় এটা থিটা, তাহলে এটা h, তাহলে এখানেও এটা xই হবে, আর এই যে মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা তো hই হবে। এখান থেকে তোমরা একটা এবার সংজ্ঞাটা দিতে পারো যে একক দূরত্বে দুটি তলের মধ্যবর্তী, একক দূরত্বে দুটি তলের মধ্যবর্তী যে আপেক্ষিক সরণ, হ্যাঁ দুটি তলের একক দূরত্বে আপেক্ষিক সরণকে, দুটি তলের একক দূরত্বে দুটি তলের আপেক্ষিক সরণকে কি বলবা, কৃন্তন, মুচর, বিবর্তন, আকার, আর কি আকার বিকৃতি। তাহলে একক দূরত্বে, তাহলে এই দুইটা তলের মধ্যবর্তী দূরত্বটা কোনটা h, তাহলে h দূরত্বে আপেক্ষিক সরণ, মনে আছে h দূরত্বে আপেক্ষিক সরণ কত, দেখো তো h দূরত্বে আপেক্ষিক সরণ কতটুকু হয়েছে x, অতএব একক দূরত্বে আপেক্ষিক সরণ কত হবে বলো x/h। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, কৃন্তন, পরে কি মুচর, পরে বিবর্তন, পরে কি লিখতে পারি আকার বিকৃতি, সমান কি লিখতে পারি x/h। একটু খেয়াল করো তো এই x/h এর পরিবর্তে আমি আরেকটা বিষয় লিখতে পারি কিনা, এটা যদি থিটা হয়ে থাকে তাহলে থিটার বিপরীত এটা কি লম্ব, তাহলে এটা কি হবে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কি tan থিটা লিখতে পারি। এখানে কি লিখতে পারি বলো তো tan থিটা, আর থিটা খুবই সূক্ষ্ম ক্ষুদ্র হলে tan থিটার পরিবর্তে কি লেখা যায় থিটা। তাহলে আমি অঙ্কের ক্ষেত্রে x/h tan থিটা তিনটাই যে কোনো তিনটাই ব্যবহার করতে পারি আমরা। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, কৃন্তন, মুচর, বিবর্তন আর আকার বিকৃতি। তাহলে আমরা জানি কৃন্তন, মুচর, বিবর্তন, আকার বিকৃতির পাশাপাশি তাহলে পীড়নও থাকবে। তাহলে আমরা যদি এবার পীড়নটা বুঝতে চাই বিকৃতি স্থলে, আমি এবার কি লিখলাম পীড়ন, তাহলে এবার বুঝতে চাই পীড়ন।
তাহলে তুমি যে এই ইয়েটা নিছিলা ঘনকটার একটা তলের ক্ষেত্রফল বা উপরিতলের ক্ষেত্রফলটা ধরুন মানে 6টা তল থাকে, তাহলে 6টা তলের প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কি হবে? এই হবে। তাহলে আমি জাস্ট উপরিতলের কথাটা বলতেছি। তাহলে এটা সংজ্ঞাটা কি ছিল? এটা সংজ্ঞাটা ছিল কৃন্তন মুচর বিবর্তন ও আকার পীড়ন তৈরি করতে প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শীয় বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, সেটাই কি কৃন্তন মুচর বিবর্তন আকার পীড়ন। অর্থাৎ তুমি এই পীড়নটা তৈরি করার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে বলটা দিবা, প্রতি একক ক্ষেত্রফলে এ পরিমাণ ক্ষেত্রফলে তুমি যদি এফ পরিমাণ বল দিয়ে থাকো, এ পরিমাণ ক্ষেত্রফলে যদি এফ বল দিয়ে থাকো, তাইলে একক ক্ষেত্রফলে তুমি কতটুকু বল দিছো এটি কি হবে? পীড়ন। অর্থাৎ এক ক্ষেত্রফলে কতটুকু বল প্রযুক্ত করছো? প্রযুক্ত বল কত? এফ। অতএব একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত হবে? এফ বাই এ। তার মানে কৃন্তন মুচর বিবর্তন আকার পীড়ন সমান আমরা কি লিখতে পারি বলতো? এফ বাই এ লিখতে পারি। কি লিখতে পারি? এফ বাই এ। তাহলে আমরা মুচরও শিখলাম, বিকৃতিও শিখলাম। এবার হচ্ছে কৃন্তন, এবার একটু মুছে দিচ্ছি আমি, এবার পীড়ন শব্দটাও মুছে দিলাম। তাহলে এবার দেখো লিখছি কৃন্তন মুচর বিবর্তন আকার, পরে কি লিখতেছি? আরেকটা শব্দ লিখতেছি দৃঢ়তার গুণাঙ্ক। হ্যাঁ, গুণাঙ্ক। আচ্ছা, গুণাঙ্ক লিখলেই হবে, গুণাঙ্ক। তাহলে কৃন্তন মুচর বিবর্তন আকার দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে এই দৃঢ়তার গুণাঙ্ককে প্রকাশ করা হয় ইটা দ্বারা। কি দ্বারা? ইটা দ্বারা। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর বিবর্তন, পীড়ন ও বিবর্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের কি বলে? কৃন্তন মুচর বিবর্তন আকার দৃঢ়তার গুণাঙ্ক বলে। তাহলে দৃঢ়তার গুণাঙ্ক কি এটা দ্বারা প্রকাশ করা হয়? তাহলে দৃঢ়তার গুণাঙ্ক সমান কি হবে? হ্যাঁ, আমরা তো সবগুলি লিখলাম না, একটা লিখতেছি আর কি। বিবর্তন পীড়ন বাই কি? বিবর্তন বিকৃতি। তাহলে বিবর্তন পীড়ন সমান কি পাইছিলা তোমরা? এফ বাই এ। আর বিবর্তন বিকৃতি সমান কি? হ্যাঁ, এক্স ফার্স্ট লিখছিলাম আমি, এক্স বাই এইচ। তাহলে এটাকে উল্টালে কি হবে? এফ, এটা উল্টালে হয়ে যাবে এফ বাই এ, আর এইচ বাই হয়ে যাবে এক্স, এইচ বাই এক্স। অথবা এটাকে এভাবেও লেখা যাবে। এটাকে কিভাবে লেখা যাবে? এফ বাই এ আর এক্স বাই এইচ এর বিনিময়ে তুমি কি লিখতে পারো? ট্যান থিটা। অথবা এটাকে আরেকভাবে লেখা যাবে এফ বাই এ অফ কত? শুধু থিটা। ট্যান থিটার পরিবর্তে কি লেখা যাবে? শুধু থিটা। এফ তো উপরে আছি, এটাকে নিচে নামিয়ে দিলাম, আর এক্স বাই এইচ এর পরিবর্তে কি লিখছি? ট্যান থিটা। আর থিটার পরিবর্তে শুধু থিটা। অথবা এই সূত্রটাকে তুমি এভাবে লিখতে পারো। তাহলে আমরা এই অঙ্কটা করতে গিয়ে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। হ্যাঁ, এক্স ইকুয়াল টু এটা একবার ব্যবহার করব, আর এটা একবার ব্যবহার করব, আবার যখন কোণ যেটার মধ্যে দেওয়া আছে তখন এটা ব্যবহার করব। দুইটা সূত্রই আমরা ব্যবহার করব। ঠিক আছে, দুইটা অঙ্কে আমরা দুইটা সূত্রই ব্যবহার করব। একটার মধ্যে কোণ দেওয়া আছে, আর একটা অঙ্কের মধ্যে কোণ দেওয়া নেই। যেটার মধ্যে কোণ দেওয়া নেই এটা ব্যবহার করব, আর যেটার মধ্যে কোণ দেওয়া আছে এটা ব্যবহার করব। তাহলে আমাদের বেসিক আলোচনাটা শেষ। আচ্ছা, বুঝো, বিষয়টা বুঝো। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে? অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বল নির্ণয় করো। অ্যালুমিনিয়ামের ঘনকের উপর। তাহলে অ্যালুমিনিয়ামের অঙ্কটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? দেখো, এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে স্মল গ শুরু হয়েছে এখান থেকে এইটুকু পর্যন্ত। খেয়াল করো, স্মল গ আমরা পড়তেছি, তাহলে স্মল গ আমাদের এখান থেকে শুরু হয়েছে। অপর দিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শীয় বল প্রয়োগে তলের কৌণিক সরণ মানে থিটার মান, কৌণিক সরণ এতটুকু হয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক দেওয়া আছে। আকার গুণাঙ্ক মানে ইটার মান দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বল নির্ণয় করো। অ্যালুমিনিয়াম ঘনকের উপর প্রযুক্ত বল নির্ণয় করো, আমরা জানি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমি যে দাগটুকু দিছি, দাগের ভিতরে
এটার মধ্যে অঙ্কের মধ্যে কিসের মান আছে? থিটার মান আছে। কার মান আছে? থিটার মান। তাহলে তুমি কোন কোন সূত্রটা দিলে সহজ হবে অঙ্কটা? আমরা জানি, হ্যাঁ, ইটা ইকুয়াল টু এফ বাই এ কত? ট্যান থিটা, কারণ এটার মধ্যে থিটার মান আছে। তাহলে তুমি এখান থেকে কাকে বের করবা? ওই যে এফ কে বের করবা, যে কতটুকু বল প্রযুক্ত করছো তুমি, স্পর্শীয় বল কতটুকু দিছো। তাহলে এফ ইকুয়াল টু কি হবে? ইটা ইন্টু এ ইন্টু কত? ট্যান থিটা। এফ ইকুয়াল টু এ ইন্টু থিটা ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে আমরা এখানে ডাটা লিখি। আমাদের কি কি দেওয়া আছে দেখো? আকার গুণাঙ্ক, আকার গুণাঙ্ক কত বলা আছে? ইটা সমান 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত নিউটন মিটার ইনভার্স 2। এরপরে কি লাগবে? কোন জায়গার ক্ষেত্রফল? ওই যে অ্যালুমিনিয়ামের ঘনকটা তুমি নিছো, অ্যালুমিনিয়ামের যে ঘনকটা নিছো, এই ঘনকটার, হ্যাঁ, যে কোনো একটা তলের ক্ষেত্রফল, যে কোনো একটা তলের ক্ষেত্রফল, যে কোনো একটা তলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ঘনকের সবগুলি বাহু কি হয়? সেম হয়। এই ঘনকের সবগুলি বাহু কি হয় বলো তো? সেম। ঘনকের সবগুলি বাহু সেম। এটা যদি এ হয়, এটাও হবে, এটাও হবে কি এ। তাহলে মানে সবগুলি বাহু সেম, মানে বর্গের মতো হবে। তাহলে ঘনকের একটা তলের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। একটা তলের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। তাহলে ঘনকের দেহ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলা আছে অপর দিকে এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য এ সমান কত বলা আছে? 3 সেন্টিমিটার। তাহলে 3 ইন্টু 10 ইনভার্স কত? 2 মিটার। 10 ইনভার্স 2 এত মিটার। তাহলে ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের, হ্যাঁ, উপরি পৃষ্ঠের বা যে পৃষ্ঠের মধ্যে তুমি স্পর্শীয় বলটা দিছো, ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে কি দিয়ে প্রকাশ করবা? এ দিয়া। তাহলে কত হবে? এ স্কয়ার। তাহলে কত ছিল? 3 ইন্টু 10 ইনভার্স কত? 2 হোল স্কয়ার ইকুয়াল টু, বলো, জি 9 ইন্টু 10 ইনভার্স কত? 4 এত মিটার স্কয়ার। এরপরে কি লাগে? থিটা। থিটা সমান দেওয়া আছে কৌণিক সরণ, কৌণিক সরণ থিটা সমান বলো কত আছে? 0.01 ডিগ্রি। তাহলে এই ডাটাগুলি বসিয়ে দাও। তাহলে এফ ইকুয়াল টু থিটার মান 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু এর মান 9 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 10 অফ কত? 10 অফ 0.01 এত ডিগ্রি। তাহলে কত হইলো বলো? অতএব এফ ইকুয়াল টু কত? 4.08 ইন্টু 3। আচ্ছা, তাহলে 10 টু দি পাওয়ার 3 এত কি? এত নিউটন। ঠিক আছে কিনা? বিলকুল ঠিক আছে। ওকে, তো আমরা প্রথম প্রশ্ন আশা করি বুঝছি। প্রথম প্রশ্ন আশা করি আমরা বুঝছি। তাহলে আমরা এই প্রশ্ন গেলাম বড় গতে, কোন উপাদানের তৈরি গণকের দৃঢ়তা বেশি? তাহলে আমরা দুইটা গণকের ক্ষেত্রেই দৃঢ়তার গুণাঙ্ক, মানে মুচর গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক, একই তো কথা, বা আকার গুণাঙ্ক একটা, যে কোনো একটা, হ্যাঁ, আমরা ওইটা বের করব। এখন খেয়াল করো, আমরা তো প্রথম স্মল গ করছিলাম এখান থেকে ধরে এইটুক পর্যন্ত আসছিলাম নাকি? এইটুক পর্যন্ত করছিলাম স্মল গ, এইটুক পর্যন্ত আমরা স্মল গ এর কথা ছিল। তাইলে অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক তো তোমার অলরেডি বলাই আছে, এটা তো অলরেডি বলা আছে। এখন আমরা দেখো এখানে যাই, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ইস্পাতের তৈরি গণক, এটা ছিল, এটা কি ছিল? অ্যালুমিনিয়ামের, আর ওইটা হচ্ছে ইস্পাতের। তাহলে এটার ইয়াং গুণাঙ্ক বের করতে, দৃঢ়তার গুণাঙ্ক বের করতে হবে না, কারণ এটা বলা আছে। তাহলে আমরা এখন ইস্পাতের দৃঢ়তার গুণাঙ্ক বের করব। কি?
10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে এত নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শীয় বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এফ প্রাইম, এটাকে বলবো এফ প্রাইম, স্পর্শীয় বল। বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটির এতটুকু সরণ ঘটে, ওই যে এক্স এর মান, আমরা ওই যে এক্স এর মান, তাহলে আমরা বড় করতে গেলাম। হ্যাঁ, এখন এইটার এই যে ঘনকটা, ঘনকের তো সব বাহু সেম থাকে, দৈর্ঘ্য প্রস্থ সব কি থাকে, সেম থাকে। এই ছেলে, এই যে এই যে নিচের তল আর উপরের তল, এদের মধ্যবর্তী দূরত্ব কি, এইচ। তুমি এখানে তুমি স্পর্শীয় বল দিছো, এফ প্রাইম মনে করে দিছো, দেওয়াতে এটার অবস্থানটা কি, একটু সরে গেছে, এটাও একটু সামনের দিকে চলে গেছে। তুমি এখানে স্পর্শীয় বল দিছো, দেওয়াতে এটা একটু মোচড় খেয়ে সামনের দিকে চলে গেছে, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। এই কোণের এখন এই কোণটা বলে নাই, এখানে তোমার এটা কিন্তু তুমি জানো এইচ, এইচ কিন্তু এই ঘনকের সব বাহু কিন্তু সেম, তাহলে এইচ এর মানটাও কি হবে, সেমই হবে। তাহলে এখানে এক্স এর মান বলা আছে, হ্যাঁ এইটা বলা আছে, এই যে এখন এটাই তলটির এতটুকু সরণ, মানে এটা এক্স এর মান, এটা কার মান, এক্স এর মান, এই যে এক্স এর মান, এই যে পার্শ্বীয় সরণ বা আপেক্ষিক সরণ যেটাই বলো। তাহলে এই ছেলে শুনো, এই যে ঘনকটা, এই ঘনকের প্রত্যেকটা বাহু কত, আমরা আগে ধরছিলাম এ, এখন ধরবো এ প্রাইম, এখন আমরা এটাকে এ প্রাইম ধরে নিব। তাহলে আমরা শুরু করি। তাহলে কি বলা হয়েছিল, কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি। তাহলে খেয়াল করো, ওই তাহলে আমরা ঘনকের, আচ্ছা আমরা একটু লিখে নিই, সূত্রটা লিখে নিতে কি কি লাগবে এখানে পাওয়া যাবে। তাহলে কার, ইস্পাতের তৈরি, ইস্পাতের তৈরি ঘনকের দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তা বেশি, তাহলে দৃঢ়তার গুণাঙ্ক, আগে একটা ইটা দিছিলা, তাহলে এটার নাম কি হবে, ইটা প্রাইম। আগে একটার মধ্যে এফ বল প্রয়োগ করছিল, তাহলে এফ প্রাইম বল। তারপর কি আসছিল, এটা ওইটার মধ্যে কোণ দেওয়া ছিল, এটার মধ্যে কোণ দেওয়া নাই। এখন এই অপশনের মধ্যে কোণ আছে কোনো, হ্যাঁ কৌণিক সরণ আছে, কৌণিক সরণ নাই। তাহলে আমরা কোনটা লিখলে লাভ হবে আমাদের, এ পরে কত, এইচ বাই এক্স। এখানে আসো, এবার এখান থেকে তুমি দেখে দেখে সব লিখবা, খেয়াল করো। তাহলে ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য এ প্রাইম সমান কত আছে, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার, তাহলে 10 ইন্টু কত, 10 ইনভার্স 2, এত কি মিটার ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই যে আমি ঘনকটা যখন ঘনকটা আমি আঁকছিলাম, ঘনকটা এই তেরা হওয়ার পূর্বে, এই ঘনকের এই বাহুটা যদি এ হয় আর এটা এইচ, মানে আমি একই কথা, আমি উচ্চতা মানে দুইটার মধ্যবর্তী দূরত্ব বোঝানোর জন্য এইচ লিখছি আর কি। আসলে ঘনকের সবগুলি বাহু কি হয়, সেম হয়, এটা হইলে এটাও কি হবে, এই হবে। আমি কেন এইচ লিখছি, উচ্চতা বোঝানোর জন্য, এই কি বোঝানোর জন্য। তাহলে এইচ ইকুয়াল টু এ ইকুয়াল টু কত বলো, 10 ইন্টু 10 ইনভার্স কত, 2 এত মিটার। তাহলে এইচ আর এ কি হবে, সেমই হবে, এইচ আর এ কি হবে, মানে সূত্রটা ঠিক রাখার জন্য আমি এইচ লিখছি আর কি। আচ্ছা, তাহলে ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য পাইলাম। তাহলে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে ঘনকের আগের মতোই, তাহলে এটারে এ প্রাইম দিয়ে দাও, পৃষ্ঠের ক্ষেত্রফল, একটা পৃষ্ঠের ক্ষেত্রফল আর কি, ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল এ প্রাইম সমান কি হবে, বাহু স্কয়ার। বাহু বলতে এখানে কি, এ প্রাইম স্কয়ার। তাহলে এ প্রাইমের মান কত আছে, 10 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কয়ার, কত হইলো বলো, জি পয়েন্ট 0.01, আরো কিছু, ওকে। তাহলে এত মিটার স্কয়ার। তারপর তুমি দেখো কি কি জানো তুমি, ও আচ্ছা সরণ জানো, এরপরে কি জানো তুমি, ওই যে কতটুকু সরণ হয়েছে দেখো, গণকের তৈরি, ইস্পাতের তৈরি, বিপরীত স্থির সাপেক্ষে তলটির এত মিটার সরণ ঘটে, এতটুকু সরণ ঘটে, এত মিলিমিটার সরণ ঘটে। তার মানে সরণ, আপেক্ষিক সরণ বা সরণ যাই বলো, এখানে আপেক্ষিক সরণ হবে, এটা আপেক্ষিক সরণ। এক্স ইকুয়াল টু কত মিলিমিটার,
2.95 ইন্টু 10 ইনভার্স 3 এত মিটার। তাহলে আপেক্ষিক সরণ x ইকুয়াল টু, তাহলে বসিয়ে দাও এবার মানগুলি। ও আচ্ছা, প্রযুক্ত বল, প্রযুক্ত বলটা লেখা হয় নাই না, কতটুকু? তাহলে এখানে লিখে দিই প্রযুক্ত বল। প্রযুক্ত বল স্পর্শীয় বল আর কি, স্পর্শীয় বল এফ প্রাইম সমান কতটুকু বল প্রয়োগ করা হয়েছিল? 2.48 ইন্টু 10⁻7 এত নিউটন স্পর্শীয় বল দিছিলাম। তাহলে জাস্ট মানগুলি বসিয়ে দাও। এফ প্রাইম সমান 2.48 ইন্টু 10⁻7 কত? 7, 10⁻7 ইন্টু 2.4 ইন্টু 10⁻7। और h এর মান, h এর মান কত আছে? 10 ইন্টু 10 ইনভার্স 2। এরপরে a প্রাইম সমান কত আছে? 0.01 ইন্টু x এর মান 2.95 ইন্টু 10 ইনভার্স কত? 3। তারপর রেজাল্ট কত? আরে চিত্রটা তো ছিল, এটা চিত্রটা তুমি আইকা দিবা এইভাবে, এটা হবে x, এটাও x, এটা হবে h। হ্যাঁ বলো কি? 8.4 ইন্টু 10⁻, 8.4 ইন্টু 10⁻10 এত নিউটন মিটার ইনভার্স কত? 2। তাহলে ইস্পাতেরই তুমি দৃঢ়তার গুণাঙ্ক পেয়ে গেলা। তাহলে এখন একটু তুলনা করো, অ্যালুমিনিয়ামটা দেওয়া আছে, ইস্পাতেরটা তুমি বের করছো, তাহলে কার দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তা বেশি হবে? মুছে দেই। তাহলে এবার লেখো দেওয়া আছে অ্যালুমিনিয়ামের দৃঢ়তার গুণাঙ্ক, ইটা সমান কত আছে? 2.6 ইন্টু 10⁻10 নিউটন মিটার ইনভার্স 2। যেহেতু এই বড় কোনটা বলো? ইটা প্রাইম বড় নাকি ইটা বড়? ইটা প্রাইম গ্রেটার দেন কি? ইটা প্রাইম গ্রেটার দেন ইটা। অতএব ইস্পাতের ঘনকের দৃঢ়তা বেশি। ইস্পাতের ঘনকের দৃঢ়তা বেশি হবে। তাহলে আমরা বুঝছি এটা। এই দেখো, আচ্ছা খেয়াল করো, যশোর বোর্ড, আচ্ছা এটাকে আমি বোর্ড ঠিক লিখছি না, কুমিল্লা বোর্ড হইতো। এটা কি? বা ও 4 ইন্টু 10⁻6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ধাতব তারের এক প্রান্তে 10 কেজি ভার ঝুলালে এর দৈর্ঘ্য 1% বৃদ্ধি পায়। কতটুকু ভার ঝুলালে? 10 কেজি, 1% বৃদ্ধি পায়। প্রথম প্রশ্ন, তারটির দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে কৃত কাজ। তাহলে 1% বাড়াইতে এটার কৃত কাজ। তাহলে আমরা জানি কৃত কাজের সূত্র কি? প্রথম প্রশ্ন সহজ আছে, কৃত কাজ W সমান হাফ, ওটা কত? YA স্মল l স্কয়ার বাই কত? ক্যাপিটাল L, YA স্মল l স্কয়ার বাই ক্যাপিটাল L। এখন একটু সমস্যা করে গেছি আমরা, কি বলতো? হ্যাঁ, y এর মান জানা নেই। তাহলে y ইকুয়াল টু আমরা সূত্র জানি কি? FL বাই কত? L ইনটু A স্মল l স্কয়ার বাই কত? ক্যাপিটাল L। তাহলে A কেটে দাও, স্মল l ক্যাপিটাল L, স্মল l আর কত? L কাটা। তাহলে থাকে কি তোমার হাতে? হাফ ইনটু F ইনটু থাকে কি? স্মল l। তাহলে হাফ ইনটু F মানে কি? mg স্মল l। আচ্ছা স্মল l হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এখানে ভর কত আছে? 10 কেজি বস্তুর ভর m ইকুয়াল টু আছে 10 কেজি। তারপর
দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, দৈর্ঘ্য, আচ্ছা তারের আদি দৈর্ঘ্য, তারের আদি দৈর্ঘ্য এল সমান কত আছে? তারের আদি দৈর্ঘ্য এল সমান আছে 3 মিটার, 3 মিটার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান 3 এর আদি দৈর্ঘ্যের কত পার্সেন্ট? 1%। তার মানে কি থাকলো? 3 বাই কত? 100 ভাগ করলে কত হয় বলো? তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এম এর মান কত আছে? 0.03। ওকে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি এত মিটার। তাহলে এখানে আছে কত? জি এর মান, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু আছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে 9.8 ইন্টু স্মল এল কত? 0.03। দেখো তো রেজাল্ট কত আসছে? 1.47 এত জুল। ওকে, তো আমাদের কৃত কাজ আচ্ছা আবির ওটা বড় ঘ দাও। আচ্ছা আমরা এখানে গেলাম প্রশ্ন এটাতে, তারটি কোন উপাদানের তৈরি? খেয়াল করে দেখো বিষয়টা, এখানে আয়রনের, অ্যালুমিনিয়ামের এবং সীসার কি দেওয়া আছে? পয়সনের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরাও কি করব? বড় ঘতে পয়সনের অনুপাত বের করে দেখবো কোনটার সাথে মিলে যায়। যার সাথে মিলে যায় তাহলে তারটা ওই উপাদানের তৈরি। তাহলে আমরা এখন পয়সনের অনুপাত বের করতে চাই। এখন একটু 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 আমি জাস্ট প্রথম বলি, পয়সনের অনুপাত বের করতে গেলে তোমার লাগে কি কি? খেয়াল করে দেখো, আমাদের লাগে কি? হ্যাঁ, ডেল আর বাই কত, আর আবার কি থাকে? ডেল এল বাই কত? এল নট বাই এল নট। তাহলে এটার নাম আর1 দেবো। ঠিক আছে, খেয়াল করো বিষয়টা। এল নট মানে তারের আদি দৈর্ঘ্য আছে, আছে না? আছে কিন্তু। তারপর দৈর্ঘ্য বৃদ্ধি এটাও কিন্তু আছে, কয় পার্সেন্ট? 1%। তাহলে এল নট আছে, ডেল এল আছে। আদি ব্যাসার্ধ এটাও আছে। এবার কি? ব্যাসার্ধের হ্রাস, ব্যাসার্ধের হ্রাস বের করতে গেলে তো দুইটা ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসার্ধ কটা লাগবে? দুইটা। এখন আমি একটা ব্যাসার্ধ জানি, আরেকটা ব্যাসার্ধ জানি না। তাহলে আমি আরেকটা ব্যাসার্ধ বের করবো কিভাবে? সেই বিষয়টা দেখো, তোমার ডাটার মধ্যে সবই জানা আছে, শুধু জানা না এখানে কিসের অভাব? ডেল আর এর একটা ব্যাসার্ধ জানি, আদি ব্যাসার্ধটা জানি, পরিবর্তিত ব্যাসার্ধটা আমি জানি না। তাহলে একটু বুঝো, বিষয়টা বুঝো। এখানে এই চিত্র থেকে তোমাকে বিষয়টা বুঝে নিতে হবে। এই যে এই তারটা মোটা একটা তার ছিল, এই তারের ব্যাসার্ধ, এই তারের ব্যাসার্ধ কত আছে? আর1। এবার এই তারটাকে তুমি টেনে লম্বা করে ফেলছো, তাহলে এই তারেরটাকে তুমি টেনে লম্বা করে ফেলছো। তাহলে এখন দেখো এটার ব্যাসার্ধ ছোট হয়ে গেছে, তাহলে এটার ব্যাসার্ধ হয়ে গেছে কত? আর2। তাহলে এখানে ব্যাসার্ধ কি হ্রাস পেয়েছে না? ব্যাসার্ধ কি হ্রাস পেয়েছে? ডেল আর সমান আমরা কি লিখতে পারবো? আর1 মাইনাস কি লিখতে পারবো? আর1 মাইনাস আর2। এখন আমি আর1 জানি, আর2 তো জানি না। আর1 জানি, আর2 জানি না। এই তারটার আদি একটা দৈর্ঘ্য ছিল, নাম তার ধরে নিলাম L1। আদি দৈর্ঘ্য কি নাম ছিল? L1। আচ্ছা তাহলে আমরা এটা L1 দিয়ে দিই। তারটার আদি দৈর্ঘ্য কি ছিল? L1। আর এই তারটার আদি ব্যাসার্ধ কত ছিল? R1। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে কত হবে? A1। এখন নতুন যে তারটার দেখো টোটাল দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য L2 সমান, নতুন দৈর্ঘ্য L2 সমান, নতুন দৈর্ঘ্য L2 সমান কি হবে বলো? L1 প্লাস এই যে আগে যে দৈর্ঘ্যটা ছিল L1 প্লাস কি হবে? L1 এর কয় পার্সেন্ট? 1%। এখান থেকে আমরা হিসাব করব L1 সমান তোমার জানা আছে, L1 সমান কত আছে? 3 প্লাস কত হবে? 3 এর কত? 1%। হিসাব করলে কত হইব? 3.03 এত মিটার হবে। তাইলে খেয়াল করে দেখো তুমি, আর এই নতুন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? A2। এখন আমরা একটা কাজ করব, কাজ হচ্ছে এই তারের, যদিও তুমি এটা আগে যে অবস্থানে ছিল এটাকে তুমি টেনে লম্বা করে ফেলছো, আয়তন কিন্তু পরিবর্তন হবে না। দুইটা তারের আয়তন কি হবে? সেমই হবে। দুইটা তারের আয়তন কি হবে? সেম হবে। তাহলে এই তারের আয়তন কত হবে বলো তো? A1 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, A1 L1 ইকুয়াল টু এই তারের আয়তন কত হবে বলো? A2 L2। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই তারের তুমি A1 তুমি হ্যাঁ জানি, A1 এর মান দেওয়া আছে, L1 এর মানও জানি, এই তারের মধ্যে L2 এর মান জানি নাকি? A2।
এটুর ভিতর কি আছে বলো তো? R2 আছে না? এটুর ভিতর কি আছে বলো? R2 আছে। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? R2 বের করতে পারবো এই সমীকরণ থেকে। R2 বের করে আমরা এখানে বসিয়ে দিব R2, আর R1 তো আমার আগে জানা আছে। তাহলে আমি ডেল আর পেয়ে যাবো। ডেল আর পেয়ে গেলে আমার সবই কিন্তু আছে, L1 আছে, ডেল এল আছে, R1 আছে, ছিল নাকি ডেল আর। তাহলে ডেল আর পেয়ে যাবো, এখানে বসাই দিলে আমরা পয়সনের অনুপাতটা সুন্দর করে পেয়ে যাব। তারপর দেখবো কার সাথে মিলে যায়। আমরা কি প্ল্যান বুঝছি? আমাদের অঙ্কের প্ল্যানটা বুঝছি? আমাদের অঙ্কের প্ল্যানটা কি বুঝছি আমরা? প্ল্যান বুঝে থাকলে আমরা এবার প্ল্যান অনুযায়ী কাজ করি। হ্যাঁ, প্ল্যান অনুযায়ী আমরা কাজ করি। তাহলে আসো এবার। তাহলে তারের কি ছিল? তারের আদি দৈর্ঘ্য L1 সমান, তারের আদি দৈর্ঘ্য L1 সমান কত? 3 মিটার। এরপরে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধিকে নাম দিয়ে দাও ডেল এল সমান কত? 1%। কার? হ্যাঁ, L1 এর কত, মানে 3 এর কত? 1%। তাহলে কত হইল? হ্যাঁ, 0.03 মিটার, 0.03 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য বৃদ্ধি পাই গেলাম। তাহলে পরিবর্তিত নতুন দৈর্ঘ্য তারের, তারের পরিবর্তিত, পরিবর্তিত কি নতুন দৈর্ঘ্য, তারের পরিবর্তিত নতুন দৈর্ঘ্য L2 সমান, আমরা কিন্তু চিত্র দেখাইছিলাম, L2 সমান কি হবে বলো? L1 প্লাস L1 এর কি কত? 1%, 1%। হিসাব করলে 3 প্লাস 3 এর কত? 1%। হিসাব করলে কত হয়? 3.03 এত মিটার। তাহলে তারের পরিবর্তিত নতুন দৈর্ঘ্য তুমি পেয়ে গেছো। তাহলে তারের আদি ব্যাসার্ধ, আদি ব্যাসার্ধ R1 সমান বলো তো? আদি ব্যাসার্ধ, ও আচ্ছা, এখানে কিন্তু আদি ব্যাসার্ধ বলা নেই না? আচ্ছা, তারের আদি ব্যাসার্ধ বলা নেই, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে। তাহলে তারের আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 সমান বলো? হ্যাঁ, 4 × 10⁶ এত মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। তাহলে তারের আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারপর আচ্ছা, আমরা আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থেকে আগে আদি ব্যাসার্ধটা একটু বের করে নিই। হ্যাঁ, তাহলে আদি ব্যাসার্ধ, আদি ব্যাসার্ধ R1 হলে, আদি ব্যাসার্ধ R1 হলে, তাহলে A1 সমান তোমার কি ছিল? ওই যে হলে 4 × 10⁶। এই A1 এর স্থলে তুমি কি লিখতে পারো? পাই R1 স্কোয়ার ইন্টু 4 ইন্টু কত লিখতে পারো? 10⁶। এখান থেকে R1টা বের করে নাও। R1 স্কোয়ার সমান কত? 4 × 10⁶ বাই কত? পাই। আমার দরকার R1 এর মান। R1 সমান √4 × 10⁶ বাই কত? পাই। দেখো R1 সমান কত আসছে। তাহলে এ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তুমি পাই গেলা। R1 1.12 × 10⁻³ এত মিটার। তাহলে তুমি আদি ব্যাসার্ধ R1 পেয়ে গেলা, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে পরিবর্তিত নতুন ব্যাসার্ধ, হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধির পর পরিবর্তিত নতুন ব্যাসার্ধ, পরিবর্তিত নতুন ব্যাসার্ধ R2 সমান কত? ওয়াট। আমরা এখান থেকে পরিবর্তিত নতুন ব্যাসার্ধ R2 আগে বের করব। তাহলে আমরা এইটুক পর্যন্ত বুঝছি কিনা বলো? এইটুক পর্যন্ত আমরা বুঝছি। পরিবর্তিত নতুন ব্যাসার্ধ কত? R2। তাহলে আমরা মুছতে পারি, এটুকু মুছতে পারি, এটুকু মুছে দিই। এখন একটু খেয়াল করো,
তারটির আদি আয়তন সমান কি হবে? শেষ আয়তন। কিভাবে বুঝলাম? এই যে তারটা মোটা অবস্থায় ছিল, এটার ব্যাসার্ধ ছিল ছোট, এটার দৈর্ঘ্য ছিল L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A1। তারটাকে টেনে তুমি লম্বা করছো, লম্বা করার পরে তারটা চিকন হয়ে গেছে, ব্যাসার্ধটাও ছোট হয়ে গেছে, তাহলে এটার তার পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে L2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো A2। তাহলে তুমি টেনে যাই করো না কেন, এটার আয়তন আর এটার আয়তন কি হবে? সেম হবে। আকারটা চেঞ্জ হয়েছে কিন্তু আয়তন সেম আছে, আকার চেঞ্জ কিন্তু আয়তন সেম, তার মানে আদি আয়তন সমান শেষ আয়তন। তাহলে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আয়তনের সূত্র কি বলো? দৈর্ঘ্য ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরে কি? পরে A2 ইনটু কত? L2। আমরা এখান থেকে কাকে বের করব? A2 কে। A2 সমান কত হবে বলো? A1 ইনটু কত? L1 বাই কত? L2। তাহলে A2 সমান বলো, মানগুলি বসিয়ে দাও। A1 এর মান বসিয়ে দাও। A1 এর মান কত আছে? 4 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু L1 এর মান কত? 3। L2 এর মান 3.03। এখন এই A2 এর জায়গা তুমি কি লিখতে পারো? এই যে পরিবর্তিত নতুন ব্যাসার্ধ কত? R2। A2 এর জায়গা তুমি কি লিখতে পারো? পাই R2 স্কয়ার লিখতে পারো না? A2 এর জায়গা কি লিখতে পারো? পাই R2 স্কয়ার। তাহলে এখানে হিসাব করে বলো কত হইছে? 3.96। একটু রেজাল্টটা একটু পরিপূর্ণ লিখতে হবে, বেশি রেজাল্ট, মানে বেশি রেজাল্ট লিখতে হবে, নাইলে ব্যাসার্ধ তো একটু কম বেশি আরো আছে কিনা 96 এর পরে? বলো 3.9603 ইনটু 10 টু দি পাওয়ার 6। ওকে, তাহলে এখানে 04। আচ্ছা দিলাম 04। আচ্ছা তাহলে আমাদের দরকার R2 সমান কি থাকলো? R2 সমান পাইটা নিচে চলে গেল 3.9604 ইনটু কত? 10 টু দি পাওয়ার 6। দেখো তো রেজাল্ট কত হয়েছে R2 এর মানটা? এই R2 এর মানটা বলো। 3.9604 ইনটু 10 টু দি পাওয়ার 6 বাই পাই। R2 এর মান কত বলো? 1.12 ইনটু 10 টু দি পাওয়ার কত? 3 এত মিটার। আচ্ছা 1.12 পরে কি আছে বলো? আর থাকলে বলতে হবে। হ্যাঁ বলতে হবে, কারণ কি? কারণ এই রেজাল্টটা তো দুইটা ব্যাসার্ধ খুব বেশি একটা আছে, অল্প সামান্য একটু চেঞ্জ। কত? 1 পয়েন্ট বলো। 12 পরে আবার 27 এর পরে কি বল? 7 পরে 9 এরপরে ইনটু 7 9 আবার তাহলে 7 9 এর পরে তাহলে 8 দিতাম পারি। 8 ইনটু 10 টু দি পাওয়ার কত লিখতাম বলো? 3। তাহলে এত মিটার। ওকে, তাহলে আমরা এখান থেকে, আচ্ছা সবাই একটু খেয়াল করো, এখানে আমরা ব্যাসার্ধের মানটা কিন্তু খুব সূক্ষ্মভাবে লিখছি, ঠিক না? ব্যাসার্ধের মানটা, তাইলে এখানে আমরা ওই যে আগের ব্যাসার্ধটা, এটার মধ্যে মনে কিছু বাদ দিয়ে দিয়েছিলাম রেজাল্ট, এই জন্য ওই মানটাও খুব সূক্ষ্মভাবে লিখতে হবে। তাহলে আগের ব্যাসার্ধের মানটা একটু বলো, পরিপূর্ণ মানটা বলো। আর1 এর মানটা 1.12837 ইনটু 10 টু দি পাওয়ার কত? 3। তাহলে আগের যে আর1টা লেখা ছিল ওইখানে তোমরা এই মানটা লিখে নিবা, সূক্ষ্ম মানটা, অ্যাকুরেট মানটা নিয়ে, মানে পরিপূর্ণ মানটা নিয়ে নিছি। আচ্ছা তাহলে দেখো আমাদের R2 পাওয়া গেছে, R1 পাওয়া গেছে। আমরা কি চাই? ব্যাসার্ধের হ্রাস কত হইলো? এটা তো ব্যাসার্ধ বড় ছিল, এটা ছোট ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা কতটুকু কমে গেল কতটুকু সেটা বের করতে চাই। তাহলে আমরা মুছে দেই। তাহলে ডেল আর সমান, অতএব ডেল আর সমান কি? R1 মাইনাস কত? R2। আমি এটাও লিখতে পারতাম আগে পরে, তো মাইনাস আসতো আর কি, মাইনাস দ্বারা বোঝাই এতটুকু ব্যাসার্ধ কমছে, এটা বোঝাইতো। R1 সমান বলো, R1 এর মানটা এই যে লেখা আছে এখানে 1.12837 মাইনাস 1. আচ্ছা
ইন্টু 10 টু দি পাওয়ার কত 3 মাইনাস পরে কত 1.128 ইন্টু 10 টু দি পাওয়ার সরি এই মানটা বলো সুন্দর করে বলো এটা 1. এই মানটা বলো আটুর মানটা বলো 1.122 পরে 798 ইন্টু 10 টু দি পাওয়ার 3 তাহলে বলো কত হয়েছে 5.5992 ইন্টু এটি এটা কিসে আছে সরি মিটারে আছে তাহলে ব্যাসার্ধের হ্রাস পাওয়া গেল তাহলে আমরা হ্যাঁ তাহলে আমরা ব্যাসার্ধের হ্রাস পেয়ে গেলাম হিসাবটা ঠিক আছে তো নাকি এই কেমনে ঠিক আছে ও আচ্ছা 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 তাহলে আমরা খেয়াল করো বিষয়টা এই যে তাহলে ডেল আর পাওয়া গেল আমাদের এত মিটার অতএব পয়সনের অনুপাত অতএব পয়সনের অনুপাত সিগমা সমান সূত্র কি ছিল ডেল আর বাই R1 আদি ব্যাসার্ধ আর কি ছিল ডেল এল বাই কত L1 আদি দৈর্ঘ্য তাহলে তোমার এখানে ডাটা কি কি আছে দেখো সব আছে কিনা R1 আদি ব্যাসার্ধ আছে সবই আছে বসিয়ে দাও আমি এখানে বসিয়ে দিই তাহলে এটাকে একটু উল্টিয়ে লিখলে কি হয় L1 ডেল আর আর R1 ইন্টু কত হয় ডেল এল L1 3 ইন্টু ডেল আর সমান 5.5992 R1 সমান আচ্ছা R1 এর মানটা একটু বলো R1 এর কত ছিল বড় মানটাই বলো 1.379 into 10 to the power 3 into 10 to the power 3 এরপরে কি ডেল এল এর মান কত আছে এই জায়গা নিবে না তো 1.128379 into 10 to the power 3 আর ডেল এল এর মান কত 0.03 হিসাব করে বলো তো কত হইছে 0.49 হ্যাঁ 0.49 দেখো এটা কার কাছাকাছি 44 এর কাছাকাছি সুতরাং এটা সীসার তারটি কিসের সীসার তৈরি হবে এই যে সিগমার মানটা কতর কাছাকাছি আসছে 0.44 এর কি 44 এর নিকটবর্তী না তার মানে তারটি সীসার তৈরি তাহলে কি লিখবা যেহেতু কোশ্চেনের অনুপাত রিলেটেড হ্যাঁ কাছাকাছি আচ্ছা এখানে একটু এই যে এখানে একটু বুঝতে কষ্ট হইলে তুমি সুন্দর করে আবার ডাটা লিখে নিও আমার তো এখানে জায়গা নাই ডাটা লিখতে পারতেছি না হ্যাঁ এই যে কি কি ডাটা ছিল তোমার হ্যাঁ L1 জানা আছে তোমার তার হ্যাঁ জানো লেখা আছে না ওকে ওকে তাহলে আমরা কোশ্চেনের অনুপাত বের করে ফেলছি তাহলে সিদ্ধান্ত কি যেহেতু প্রাপ্ত ফলাফল সীসার পয়সনের নিকটবর্তী অতএব তারটি কোন পদার্থে অতএব তারটি সীসার তৈরি ওকে তো আমরা বরিশাল বোর্ড 2024-এ যাই প্রশ্ন দেখো একটি তারের আদি দৈর্ঘ্য কত আছে 826 সেন্টিমিটার তারের ব্যাস বলা আছে 4 মিলিমিটার তারের ইয়াং গুণাঙ্ক বলা আছে তারটির দৈর্ঘ্য 2 মিলিমিটার বৃদ্ধি করতে প্রয়োজনীয় ভর যুক্ত করা হলো হ্যাঁ
প্রয়োজনীয় একটা ভর যুক্ত করা হয়েছে। প্রথম প্রশ্ন, কি পরিমাণ ভর যুক্ত করা হয়েছিল সেটা বের করো। তাহলে আমরা এ যাবৎকাল কোনো অঙ্কের মধ্যে পাই নাই কতটুকু ভর যুক্ত এটা বের করা, তাহলে একটা নতুন সিস্টেম পাওয়া গেল। তাহলে গ, তাহলে দেখো ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে, সুন্দর ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে তারটির ইয়ং এর গুণাঙ্ক, তারটির ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু কত, FL বাই L। তাহলে এখানে y ইকুয়াল টু F ইকুয়াল টু কি লেখা যাবে, একটা অজানা ভর তুমি ঝুলাইছো, তাহলে mg বাই কত, L বাই কত, আর ব্যাস দেওয়া আছে, তাহলে এখানে ব্যাসার্ধ লিখতে পারবা, তাহলে পাই r স্কয়ার ইন্টু কত স্মল l। কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি, তারটির দৈর্ঘ্য 2 মিলিমিটার বৃদ্ধি করতে 2 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে ওইটাও দেওয়া আছে। আমরা এখান থেকে m বের করব, তাহলে mg ইন্টু ক্যাপিটাল L সমান y ইন্টু পাই r স্কয়ার ইন্টু কত স্মল l। আমরা এখান থেকে m বের করব, তাহলে y ইন্টু পাই r স্কয়ার ইন্টু স্মল l বাই কত l ইন্টু g। তাহলে দেখো তোমার কি কি জিনিস লাগে এখানে, তারের আদি দৈর্ঘ্য, তারের আদি দৈর্ঘ্য 826 সেন্টিমিটার, মানে কি 8.26 কত মিটার, একবার লিখে ফেললাম। হ্যাঁ আচ্ছা, আদি দৈর্ঘ্য। পরে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l সমান 2 মিলিমিটার, তাহলে 2 ইন্টু 10 ইনভার্স 3 এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি। L পাওয়া গেল, ক্যাপিটাল L পাওয়া গেল। এরপর কি লাগবে, ব্যাসার্ধ স্মল r সমান ব্যাস বলা আছে, কত বলা আছে 4 মিলিমিটার, তাহলে 4/2 ইন্টু কত 10 ইনভার্স 3 মিটার, তার মানে 2 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। ওকে, ব্যাসার্ধ। এরপরে ইয়াং গুণাঙ্ক বলা আছে, ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু বলা আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার ইনভার্স কত 2। তাহলে জাস্ট মানগুলি বসিয়ে দাও। হ্যাঁ, জি এর মান অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে বসিয়ে দাও। ইয়ং এর গুণাঙ্ক 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু পাই আর এর মান কত আছে 2 ইন্টু 10 ইনভার্স 3 হোল স্কোয়ার ইন্টু স্মল l 2 ইন্টু 10 ইনভার্স 3 2 ইন্টু 10 ইনভার্স 3 ক্যাপিটাল L 8.26 আর জি কত আছে 9.8। অতএব m ইকুয়াল টু দেখো কত আসছে, কত আসছে, অতএব m ইকুয়াল টু কত আসলো 62। ওকে 62। তাহলে কি পাওয়া গেল, কি পরিমাণ ভরযুক্ত করা হয়েছিল, তাহলে এটা আমাদের কমপ্লিট। আচ্ছা, পরের প্রশ্নে যাও। কি বলা হয়েছে পরের প্রশ্ন দেখো, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি করতে ব্যাস 0.02 মিলিমিটার হ্রাস পাওয়া সম্ভব কিনা। তারটির ওই যে তোমার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করতে, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি ওই যে 2 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে এতটুকু ব্যাস হ্রাস পাবে কিনা, এতটুকু ব্যাস হ্রাস পাবে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু পূর্ব পরিকল্পনাটা একটু বুঝি এখান থেকে, আসলে আমরা কি করতে চাইতেছি, আমার প্ল্যানটা কি। মনে করো তোমার এই তারটা এরকম মোটা একটা তার ছিল, তাহলে এইটার ব্যাস ছিল ক্যাপিটাল ডি, ব্যাস ছিল ক্যাপিটাল ডি। তুমি তারটাকে টেনে লম্বা করে ফেলছো, তাহলে তার চিকন হয়ে গেছে। তাহলে এখন তার নতুন ব্যাস একটা হয়েছে, আগে ছিল ক্যাপিটাল ডি, নতুন ব্যাস কত হয়েছে ডি প্রাইম। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি করতে, ওই যে তুমি যে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি করছো 2 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করছো, করার পরে এর ব্যাস এতটুকু হ্রাস পাবে কিনা, মানে ব্যাস হ্রাস ডি ইকুয়াল টু
তাহলে আদি মাইনাস কত শেষটা। এখানে এটার রেজাল্টটা 0.02 মিলিমিটার হবে কিনা এটা আমাদেরকে জানতে চাইছে, যে এই দুইটার পার্থক্যটা 0.02 মিলিমিটার হবে কিনা। এখন আমরা এই কাজটা বের করব। এখন খেয়াল করে দেখো, প্রথম কি দেওয়া আছে, প্রথম এটার দৈর্ঘ্য বৃদ্ধি করার পূর্বে এটার ব্যাস বলা আছে, কিন্তু যখন তুমি দৈর্ঘ্য বৃদ্ধি করে ফেলছো তখনকার ব্যাস কিন্তু বলা নেই, তখনকার ব্যাস বলা নেই। তাহলে এই তারের কি ছিল, একটা আদি দৈর্ঘ্য ছিল নিশ্চয়ই L1, আর এটার একটা তাহলে আদি ক্ষেত্রফল ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা আগের কনসেপ্ট দিয়ে কাজটা করব। তাহলে এটার কি নতুন একটা দৈর্ঘ্য তৈরি হলো বলো তো, নতুন দৈর্ঘ্য তৈরি হয়েছে L2 সমান কত হবে বলো, L1 প্লাস কত ওই যে স্মল l কতটুকু বাড়ছিল, 2 মিলিমিটার বাড়ছিল না। L1 সমান কত ছিল 8.26 প্লাস L1 কত ছিল, L1 সমান 2 মিলিমিটার, তার মানে 2 × 10⁻³ এত মিটার। তাহলে টোটাল রেজাল্টটা কত হয়েছে বলো, কত 8.262 এত মিটার হয়েছে। এটা হচ্ছে তার মানে আগে ছিল 8.26, এখন হচ্ছে 8.26 মিটার, তাহলে দৈর্ঘ্য বাড়ছে। তাহলে আমরা এখান থেকে আসলে বের করতে চাই কাকে, ডি প্রাইমকে। ডি প্রাইম বের করতে পারলে তো আমরা দুইটার ব্যাস বের করে ফেলতে পারবো, ব্যাসের পার্থক্য বের করে ফেলতে পারবো। তাহলে এক কাজ করো, এই যে তারটা মোটা ছিল এটার আয়তন আর এই যে তারটা লম্বা হয়ে গেল, দুইটার আয়তন কি সেম থাকবে, আদি আয়তন সমান কি হবে শেষ আয়তন। তাহলে আমরা আয়তনের সূত্র এখানে কি লিখবো বলো তো, A1 পরে কি L1 সমান কি A2 পরে কি লিখবো এখান থেকে L2। এখন তুমি এখানে খেয়াল করো, এই যে ক্ষেত্রফল তুমি যদি লিখতে চাও তাহলে কি লিখতে হবে, πr² মানে ব্যাসার্ধ স্কয়ার, কিন্তু ব্যাসার্ধ তো তোমার নেই, আছে কি তোমার d, তাহলে আমরা কি d কে এভাবে লিখতে পারবো না, d/2² আচ্ছা, সাথে কি ইনটু কি L1। এবার এখানে আসো A2 এর জায়গা কি লিখবা, এটাকেও সেম লিখবা, পাই অফ কত লিখবা, নতুন ব্যাসটা কত হবে d প্রাইম, তাহলে ব্যাসার্ধটা কত হবে d'2² ইনটু কি হবে L2। এবার একটু খেয়াল করো এখান থেকে আমরা d প্রাইম বের করতে পারবো কিনা, পাই আউট হয়ে যাবে, পাই আউট। আমরা কি ডি জানি না, হ্যাঁ ডি জানি, আর 2 × 2 কত 4, এখানেও 2 × 4 আউট হয়ে যাবে। L1 জানি কিনা, হ্যাঁ জানি। L2 জানি কিনা, হ্যাঁ জানি। এই সমীকরণের মধ্যে শুধু অজানা আছে কে, ডি প্রাইম। তাহলে আমরা এই সমীকরণটাকে সমাধান করে কাকে বের করতে পারবো বলো, ডি প্রাইমকে বের করতে পারবো। তাহলে ডি প্রাইম যদি বের করতে পারি, ডি তো আমার জানা আছে, তাহলে আমরা এই রেজাল্টটা দেখবো আমরা ওইটা হয় কিনা। ওইটা যদি হয় তো ওয়েলকাম, আর যদি না হয় তাহলে তো এতটুকু কমবে না। ঠিক আছে, আমার প্ল্যান বোঝা গেছে অঙ্কের। তাহলে আমরা একটু মুছে দিতে পারি। আচ্ছা, চিত্রটা থাকুক, আমাদের অঙ্কের জন্য সুবিধা হবে। তাহলে আমাদের বড় গ করতেছি আমরা, হ্যাঁ বড় গ অঙ্কটা করতেছি। তাহলে এখানে লিখতেছি, তাহলে খেয়াল করো বিষয়টা কি লাগবে, ও তার আদি দৈর্ঘ্য। তাহলে আমরা একটু এখানে লিখতেছি ছোট ছোট করে, তারের আদি দৈর্ঘ্য L1 সমান কত আছে 8.26 এত মিটার, ছিল সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করে মিটার নিয়ে নিলাম। আচ্ছা, তারপর দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l সমান, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l সমান কত 2 মিলিমিটার, তার মানে 2 × 10⁻³ মিটার। ওকে, তারপর দৈর্ঘ্য বৃদ্ধির পর নতুন দৈর্ঘ্য বৃদ্ধির পর নতুন দৈর্ঘ্য কত L2 সমান কত হবে L1 প্লাস কত স্মল l, L1 প্লাস কত স্মল l। তার মানে কি থাকলো তোমার, L2 সমান কি থাকলো, L1 সমান তোমার ছিল কত 8.26 প্লাস 2 × 10⁻³ সমান 8.262 এত মিটার। তাহলে নতুন দৈর্ঘ্য পাইলাম। আদি ব্যাস সমান ক্যাপিটাল ডি সমান দেওয়া আছে কত 4 মিলিমিটার, তার মানে 4 × 10⁻³ এত মিটার। এবার আমরা কি চাই, নতুন ব্যাস মানে পরিবর্তিত ব্যাস, অর্থাৎ নতুন ব্যাস, পরিবর্তনের পর নতুন ব্যাস ডি প্রাইম সমান, এটা জানি না, ডি প্রাইম সমান হোয়াট। তাহলে এবার তোমাদের যে জিনিসটা বুঝতে হবে,
এই তারের আয়তন এবং এই তারের আয়তন কি হবে? দৈর্ঘ্যের আগের আয়তন এবং দৈর্ঘ্যের পরে, দৈর্ঘ্য বৃদ্ধির আগের আয়তন দৈর্ঘ্য বৃদ্ধির পরের আয়তন কি হবে? সমান হবে। তাহলে যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধির আগের আয়তন সমান, দৈর্ঘ্য বৃদ্ধির আগের আয়তন সমান দৈর্ঘ্য বৃদ্ধির পরের আয়তন, বৃদ্ধির পরের আয়তন। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির আগের আয়তন, দৈর্ঘ্য বৃদ্ধির পরের আয়তন সেম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো? দৈর্ঘ্য কত ছিল? L1, তাহলে L1 A1 কি হবে? L2 A2 L2 A2। এবার এখানে আসো, L1 তোমার আছে, A1 হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? পাই r স্কয়ার, r স্কয়ার বলতে ব্যাসার্ধ স্কয়ার, ব্যাসার্ধ তো আমার ডিরেক্ট এখানে নেই, আছে কি? ব্যাস। তাহলে আমরা ব্যাসটাকে কিভাবে লিখতে পারি? d/2 হোল স্কয়ার ইকুয়াল টু এখানে কত? L2 A2, A2 তো একটা ক্ষেত্রফল, তাহলে এটা কত হবে? পাই অফ কত? d'/2 হোল স্কয়ার। আচ্ছা, তারপরে এই যে পাই পাই আউট, তাহলে থাকে কি তোমার হাতে? L1, পরে থাকে কি? d²/4 ইকুয়াল টু L2 ইন্টু d'² কত? 4। তাহলে 4 4 আউট, তোমার লাগে d'², d' সমান, তাহলে d' ইন্টু কত? L2 সমান L1 ইন্টু কত? d²। তোমার দরকার d', তাহলে d' সমান d'² আছে একটা d' এর সাথে, তাহলে d' সমান রুট ওভার কত? L2 L1 ইন্টু কত? d²। তাহলে d' সমান রুট ওভার অফ L2 সমান 8.262 আর L1 সমান 8.26 ইন্টু d², d এর মানটা 4 ইন্টু 10⁻³ হোল স্কয়ার। দেখো রেজাল্টটা কত আসছে? d' সমান d' সমান রেজাল্টটা কত আসছে? কত লিখতাম বলো? 3.99, পুরাটা বলবা, পুরা বেশি বেশি বলবা। 3.9, 3টা 9, 5 ইন্টু 10⁻³ এত মিটার। তাহলে দেওয়া আছে ভিডিও। তাহলে d' সমান কত? 3.995 ইন্টু 10⁻³ মিটার। আমরা d' পেয়ে গেলাম, কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছিল যে ব্যাস কতটুকু হ্রাস পাবে, ব্যাস কতটুকু হ্রাস পাবে। অতএব তাহলে ব্যাস কতটুকু হ্রাস পাবে? ব্যাস হ্রাস স্মল d সমান কি হবে? d মাইনাস d', d এর মান 4 ইন্টু 10⁻³ মাইনাস d' এর মান কত? তো মুছে দেই এগুলি। তাহলে d' এর মানটা কত বলো তো? 3.995 ইন্টু কত? 10⁻³। তাহলে দেখো রেজাল্টটা কত? 0.0000005 এত মিটার। তাহলে তুমি এত মিটার পেয়ে, ঠিক আছে কিনা দেখো, এত মিটার। তাহলে এটাকে মিলিমিটারও নিতে পারো। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, এটা বাদ দিয়ে দিলাম। রেজাল্টটা অ্যাকুরেট রেজাল্টটা বলো, রেজাল্টটা কত? 0.60, 4টা 5টা 6টা, হ্যাঁ 5 এত মিটার। তো রেজাল্টটা আসলে মিলিমিটার। দেখো এই রেজাল্টটার সাথে তুলনা করতে গেলে মিলিমিটার নিতে হবে না? তাহলে যে কোনো একটাকে হয় ওটার মিটার বানাবে, না হয় এটারে মিলিমিটার বানায় ফেলো। তাহলে 0.6 1 2 3 4 5 4 5 6 ইন্টু 5 ইন্টু কত? 10, এটাকে 1000 দ্বারা গুণ করে দাও, বা 10⁻³ দ্বারা গুণ করে দাও, 1000 দ্বারা গুণ করে দাও। কারণ কি 1000 মিলিমিটারে
1 মিটার, তাহলে এত মিলিমিটার। তাহলে রেজাল্টটা কত হলো বলো তো? 1 2 3, 3টা 0 আর কত হলো 5। তাহলে এত মিলিমিটার। তাহলে এটাকে আমরা মিলিমিটার নিয়ে নিছি। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাস হ্রাসটা, এই যে রেজাল্টটা, ওই যে উদ্দীপকে দেওয়া যেই ফলাফলটা, এটার সাথে মিলে না মিলে না, তাইলে এতটুকু হ্রাস পাবে না। এবার যেহেতু ডি নট ইকুয়াল, ডি সমান কত না, ডি সমান তুমি যে ফল পাইছো ওটার সাথে মিলে না, 0.02 মিলিমিটার, ডি এর সাথে এটা মিলে না। তাইলে কি তারটির দৈর্ঘ্য বৃদ্ধি করতে তোমার ব্যাস এতটুকু হ্রাস পাবে না, পাওয়া সম্ভব কিনা? অতএব ব্যাস 0.02 মিলিমিটার হ্রাস পাওয়া সম্ভব নয়, হ্রাস পাওয়া সম্ভব নয়। ওকে, এটাই হবে আমাদের আনসার। তাহলে এটা মুছে কি বলা হয়েছে খেয়াল করো, এ ও বি তারের দৈর্ঘ্য সমান, কিন্তু দৈর্ঘ্যটা জানা নাই আর কি, সমান। এ তারের ব্যাস বলা আছে 3 মিলিমিটার এবং এর ইয়াং গুণাঙ্ক বলা আছে, এ তারের ব্যাস আর ইয়াং গুণাঙ্ক দুইটা জিনিস বলা আছে। বি তারের ব্যাস 2 মিলিমিটার, তার দুটিতে পৃথক পৃথক সময়ে প্রতিটিতে 40 কেজি ভর ঝুলালে, পৃথক পৃথক সময়ে তুমি 40 কেজি ভর ঝুলাইছো। প্রথম তারটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 3 গুণ হয়। প্রথম তারের দৈর্ঘ্য বেশি হয়, হ্যাঁ, দ্বিতীয়টার 3 গুণ হয় আর কি প্রথমটার দৈর্ঘ্য। প্রথম প্রশ্ন কি, প্রথম তারের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করলে, প্রথম তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি করলে? 30% বৃদ্ধি করলে। সমস্যাটা এখানে এই অঙ্কের দেখো, 30% বৃদ্ধি করলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। তাহলে স্মল গ, তাহলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি, তাহলে সূত্র কি, ইউ সমান হাফ, পরে কি পীড়ন ইন্টু কত, বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে হাফ ইন্টু পীড়ন মানে এফ বাই এ, বিকৃতি মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন হাফ, এখন আসো বিষয়টা হচ্ছে এই এফ এর মান তুমি কি বসাইবা? এফ এর মান তুমি কি এমজি বসাইবা? ওই যে প্রতিটিতে 40 কেজি ভর ঝুলিয়ে, না, এই 40 কেজি বসাইবা না। কেন বসাইবা না আমি তোমাকে বলি বিষয়টা কি। খেয়াল করে দেখো, প্রশ্ন করে খেয়াল করো যে এ ও বি তারের দৈর্ঘ্য সমান, এ তারের ব্যাস 3 মিলিমিটার এবং ইয়াং গুণাঙ্ক বলা আছে, বি তারের ব্যাস 2 মিলিমিটার, তার দুটিতে পৃথক পৃথক সময়ে প্রত্যেকটিতে 40 কেজি ভর ঝুলালে কি হয়? প্রথম তার দ্বিতীয়টার 3 গুণ হয় 40 কেজি ভর ঝুলাইলে। কিন্তু 40 কেজি ভর ঝুলাইলে 30% বৃদ্ধি পায়, এটা কিন্তু বলা নাই। 40 কেজি ভর প্রথম তারে ঝুলাইলে 30% বৃদ্ধি পায় তারের দৈর্ঘ্য, এটা কি বলা আছে এখানে? তাহলে এই 40 কেজি ভর তুমি যদি মনে করো যে এফ ইকুয়াল টু এম জি লেখা, এম এর মান 40 লেখা অঙ্ক করে দিয়ে আসবা, তাহলে হবে না। কারণ এই 40 কেজি ভরের জন্য তোমার 30% বৃদ্ধি হয়, এটা কিন্তু ক্লিয়ারলি বলে নাই। তাহলে আমাদেরকে জিনিসটা বুঝতে হবে। তার মানে কি এফ এর মানে এখানে দেওয়া নেই, এফ সংক্রান্ত কোনো কথা আমাদের বলা নেই। তাহলে এফটা আমাদের অজানা আছে। তাহলে এফকে আমরা একটু কনভার্ট করে নেই, ইয়াং গুণাঙ্কে কনভার্ট করে নেই। কারণ এফ থেকে আমরা ইয়াং গুণাঙ্ক বের করতে পারবো কিভাবে? আমাদের সূত্র জানা আছে না? আমরা কি জানি? ওয়াই ইকুয়াল টু কি, এফ বাই এ, সরি এফ এল বাই কত, স্মল এল। তাহলে এখান থেকে এফ এল সমান কি লিখতে পারো, ওয়াই এ স্মল এল বাই কত, অতএব এফ ইকুয়াল টু কি লিখতে পারো, ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। খেয়াল করে দেখো, এখান থেকে আমরা এফ এর মান পেয়ে গেছি। এই যে ছেলে, এই এফ এর মানটা তুমি এখানে বসায় দাও, এফ এর মানটা এখানে বসায় দাও, এখান থেকে নিয়ে এফ এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এফ সমান তুমি কি লিখতে পারো, ওয়াই এ স্মল এল বাই কত, ক্যাপিটাল এল, ইন্টু স্মল এল বাই কত, ক্যাপিটাল এল। তাহলে আচ্ছা এ কোথায়, এফ, আচ্ছা নিচে আমি ভুল লিখছি না, এটা কত হইতো, এ হইতো না। তাহলে এ আর এক কাটা, এফ এল, আচ্ছা আচ্ছা এইটা তো লিখি না, ও আচ্ছা এলও আছে, এলও আছে, এই যে ওয়াই এ এল বাই ওয়াই এ, আর এ তো তোমার আগেরই ছিল, হ্যাঁ। তাহলে কাটা যায় না, বরঞ্চ কি হয়, হাফ ইন্টু ওয়াই ইন্টু কত,
স্মল এল বাই ক্যাপিটাল এল হোল স্কোয়ার হয়। দেখো এই যে এল 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 স্কোয়ার আর এল এল কি ক্যাপিটাল এল হোল স্কোয়ার। তার মানে এখন কিন্তু তুমি মান বসাইতে পারবা। দেখো ইয়াং গুণাঙ্কের মান প্রথম তার ইয়াং গুণাঙ্ক বলে দিছে তোমাকে স্পষ্ট করে, আবার দৈর্ঘ্য বৃদ্ধি বলে দিছে। এই যে প্রশ্ন বলে দিচ্ছে 10% দৈর্ঘ্য 30% দৈর্ঘ্য তুমি বাড়াই দিবা, আর তারের আদি দৈর্ঘ্যটা বলে নাই, তাহলে আদি দৈর্ঘ্যটা আমরা এল ধরে নিব। এখন দেখো তোমার অঙ্ক করতে সহজ হবে। তাহলে তারের ধরি তারটির আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান, তারটির আদি দৈর্ঘ্য সমান কত ক্যাপিটাল এল। তারপর দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান এল এর আদি দৈর্ঘ্যের কত পার্সেন্ট? 30%। তার মানে কি থাকলো 30 এল বাই কত 100। কাটাকুটি করলে কত হয়, ভাগ করলে কত হয় বলো? 0.3 পরে কত এল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া গেল। তাহলে স্মল এল ক্যাপিটাল এল পাইলা, আর ইয়ং গুণাঙ্ক তো বইয়ে দেওয়াই আছে। তারপর ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু এ তারের। তাহলে এটাকে একটু এ তার লিখে ফেলো, এটার একটু বইয়ে দিয়ে দিচ্ছে সরাসরি এ তার, তাহলে এটার নাম এ তার লিখে ফেলো ওয়াই এ। হ্যাঁ, এটা তাহলে এ তারের ইয়াং গুণাঙ্ক লিখে ফেলো, এ তারের ইয়াং গুণাঙ্ক, অর্থাৎ এ তারের ইয়াং গুণাঙ্ক এলএক্সি আর কি, ওয়াই অফ এলএক্সি। তাহলে বসিয়ে দাও ওয়াই অফ এ সমান কত মান বলো? 2 × 10⁹, 2 ইন্টু কত 10⁹, এত নিউটন মিটার ইনভার্স কত 2। হ্যাঁ, তাহলে আমি ডাটা বসাইছি না এখন, তাহলে আমরা ডাটা বসাই। তাহলে বসিয়ে দাও হাফ ইন্টু ওয়ার মান 2 × 10⁹ ইন্টু স্মল এল, স্মল এল সমান কত আসছিল 0.3 ক্যাপিটাল এল বাই, আর এটা ছিল এল এল আর কত হোল স্কোয়ার ছিল। তাহলে হাফ ইন্টু 2 × 10⁹ ইন্টু 0.3 হোল স্কোয়ার, কত হইলো ফলটা? 9 × 10⁷। কি জানি বের করছিলাম? একক আয়তনে বিভব শক্তি না, তাহলে জুল মিটার ইনভার্স কত 3, প্রতি একক আয়তনে এত জুল শক্তি সঞ্চিত আছে বা সঞ্চিত বিভব শক্তি যাই বল। তাহলে আমরা স্মল গো কমপ্লিট, আমরা বড় কথা গেলাম, মুছে দেই। তার মানে শুনো, এই অঙ্কটা এখানে কিন্তু একটু বিষয়টা বুঝতে হবে। এই 40 কেজি ভরের জন্য কিন্তু তারটা প্রথম তার দ্বিতীয় তারের কয় গুণ হয়? 3 গুণ হয়। এটার জন্য এটা পারফেক্ট। আর 40 কেজি ভর জুড়ে যে তারটা 30% বৃদ্ধি পায়, এটা না কিন্তু বিষয়টা। অনেকে মনে করবে কি এফ এর জায়গায় এমজি লেখা, এম এর মান 40 লেখা অঙ্কটা করে দিয়ে আসি না, এরকমটা হওয়া যাবে না। তাহলে আমরা কোথায় যাব? বড় ঘতে। কি বলা হয়েছে? এই সম্পর্কটা সঠিক কিনা। তার মানে একটা ইয়াং গুণাঙ্ক দেয়াই আছে, এত দেয়াই আছে, তাহলে বের করবো কি ওয়াই বি। আচ্ছা, ওয়াই এ দেওয়া থাকলেও তোমাকে সূত্র লিখতে হবে, কারণ কিছু অজানা রাশি চলে আসবে এখানে। তাহলে এ তারের ইয়াং গুণাঙ্ক, এ তারের ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক, এ তারের ইয়াং এর গুণাঙ্ক ওয়াই অফ এ সমান। আচ্ছা, এখানে একটু ডাটা লেখো এবার। দেওয়া থাকলেও দেখো কেন লিখতেছি, নাইলে বিতারের তো সবকিছু তুমি জানো না। এই যে হ্যাঁ, তাহলে ঠিক আছে। দেখো তাহলে এখানে আমরা যদিও এ তারের ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে, এরপর আমাকে লিখতে হবে, কারণ বি তারের সব আমি জানি না। দেখো বি তারের ব্যাস জানি, হ্যাঁ, ব্যাস জানা থাকলে বড় জোর তুমি ব্যাসার্ধ বের করতে পারবা। তারটির পৃথক পৃথক সময়ে তারটির 40 কেজি ভর জুড়লে প্রথম তারের দৈর্ঘ্য, দ্বিতীয় তারের দৈর্ঘ্য, দেখো এইগুলি কিন্তু জানা নাই। দৈর্ঘ্য বৃদ্ধিও জানা নাই, আদি দৈর্ঘ্য এল এর মানও কিন্তু আমাদের ক্লিয়ারলি জানা নাই। তাহলে দৈর্ঘ্যগুলি ক্লিয়ারলি আমাদের জানা নাই। এবার আসো, উভয় তারে তুমি একই রকম ভর ঝুলাইছো, কয় কেজি? 40 কেজি। তাহলে একটা সেম থাকবে। উভয় তারের আদি দৈর্ঘ্য এল, এটাও সেম থাকবে। তাহলে উভয় তারের কি আছে? ব্যাসটা ভিন্ন আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, এ1টা চেঞ্জ হয়ে যাবে, আর দৈর্ঘ্য বৃদ্ধিটাও চেঞ্জ হবে। তাহলে এ তারের কত হবে? L1। তাহলে এবার এখানে আসো,
ওই শর্ত অনুসারে 40 কেজি বর ঝুলালে প্রথম তারের দৈর্ঘ্য কি হয় দ্বিতীয় তারের 3 গুণ। তাহলে দ্বিতীয়টা আগে ধরবা। ধরি দ্বিতীয়, আচ্ছা ধরি প্রথম তারের আদি দৈর্ঘ্য উভয়ের ব্যাস তো পৃথক পৃথক সময় দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য সমান। আচ্ছা, এ তারের আদি দৈর্ঘ্য সমান কত এল। আচ্ছা, তারপর দৈর্ঘ্য এ তারের আদি দৈর্ঘ্য এল। তাহলে তোমাকে বলা হয়েছিল যে বি তারের ব্যাসার্ধ এবং তারটিতে পৃথক পৃথক সময়ে প্রতিটিতে 40 কেজি বর্জ্য প্রথম তারটির দৈর্ঘ্য দ্বিতীয় তারটির 3 গুণ হয়। তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল টু সমান, হ্যাঁ, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত স্মল এল। তাহলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে বলতো? প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, হ্যাঁ, L1 সমান কত হবে 3 গুণ দ্বিতীয় তারের দৈর্ঘ্যের 3 গুণ। এখানে একটা কথা লিখে নিলে ভালো হতো, প্রথম ও দ্বিতীয় তারের, প্রথম ও দ্বিতীয় তারের আদি দৈর্ঘ্য, উভয় তারের আদি দৈর্ঘ্য আর কি, প্রথম ও দ্বিতীয় তারের আদি দৈর্ঘ্য এল। তাহলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাই গেলাম। আচ্ছা, এরপর কি লাগে? প্রথম তারের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বলা আছে? ব্যাস বলা আছে 3 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ R1 সমান কত হবে? 3/2 ইন্টু কত 10 ইনভার্স 3, তার মানে এত মিটার। তার মানে 1.5 ইন্টু 10 ইনভার্স 3 এত মিটার প্রথম তারের ব্যাসার্ধ। এবার দ্বিতীয় তারের ব্যাসার্ধ, আচ্ছা দ্বিতীয় তারের কাছে গিয়ে লিখবো না, এটা আপাতত আমাদের এটুকুই হবে। আচ্ছা, প্রযুক্ত ভর, বস্তুর ভর, বস্তুর ভর m ইকুয়াল টু কয় কেজি আছে? 40 কেজি। আর ত্বরণ, অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু কত? 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তাহলে এবার এই রাটাগুলি বসিয়ে দাও। এফ এর মান কত আছে? মান না বসাই ভালো, কারণ পরবর্তী কাটাকাটি যাবে। mg, আর ক্যাপিটাল এল তো ক্যাপিটাল এলই আছে। a1 সমান কত আছে? পাই r1 স্কয়ার ইন্টু l1, l1 সমান আছে 3l, l1 সমান আছে 3l। তাহলে এখানে mg পরে কত ইন্টু কত l, তাহলে পাই r1 এর মানটা খালি বসায় দাও 1.5 ইন্টু 10 ইনভার্স 3 হোল স্কয়ার ইন্টু কত 3 স্মল l। তাহলে এটাকে নাম দিয়ে দাও 1 নং। তাহলে এ তার রিয়াং গুণাঙ্ক তুমি রেডি করলা। যদিও তুমি রিয়াং গুণাঙ্ক জানো, তোমার একটা লাভ আছে এটা জানাতে, নাহলে তুমি এই অজানা ক্যাপিটাল এল স্মল এল এর মান বের করতে পারবা না এ তার রিয়াং গুণাঙ্ক না লিখলে। তাহলে আমরা প্রথম এটা বুঝছি, এবার আমরা ভিতরেরটা লিখি, মুছে দেই। এবার বি তারের রিয়াং গুণাঙ্ক, বি তারের রিয়াং এর গুণাঙ্ক y অফ বি সমান, হ্যাঁ, একই ভার ঝুলাইছো, তাহলে একটা ঠিক থাকবে, একই দৈর্ঘ্য এটাও ঠিক থাকবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভিন্ন, তার মানে একটু ভিন্ন হবে, কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিটাও ভিন্ন, এটাও ভিন্ন হবে, তাহলে L2। তাহলে ভিতরে কিন্তু সবই জানা আছে এখানে আমাদের। হ্যাঁ, আমি মনে এখানে প্রথম আর দ্বিতীয় তার লিখছি, এটা আসলে কি হওয়া উচিত ছিল? হ্যাঁ, এ ও বি তার, এখানে কি লেখা উচিত ছিল? এ ও বি তার। এটা তোমরা লিখে নিও। আমি প্রথম আর দ্বিতীয় তার লিখছি, এটা কি হবে যে এ ও বি তারের আদি দৈর্ঘ্য কত হবে?
ক্যাপিটাল এল, এটা একটু লিখে নিও। তাহলে খেয়াল করো বি তারের সবই জানা আছে, শুধুমাত্র হ্যাঁ এফ সমান তাহলে কি লিখবা এম জি ইন্টু কত এল, আর এ টু মানে কি পাই অফ কত আর টু স্কোয়ার ইন্টু কত এল টু, এল টুর মান কত জানা আছে শুধু এল স্মল এল। তাহলে বি তারের ব্যাসার্ধ ওইটা লেখা হয়েছিল ওইখানে, বি তারের ব্যাসার্ধ, বি তারের ব্যাসার্ধ আর টু সমান, বি তারের ব্যাসার্ধ আর টু সমান কত আছে, বি তারের ব্যাসার্ধ ব্যাস আছে 2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 ইন্টু 10 ইনভার্স 3/2, তার মানে কত হলো এত মিটার, তার মানে 10 ইনভার্স 3 এত মিটার। তাহলে বি তারের ব্যাসার্ধ পাওয়া গেল, তাহলে বসিয়ে দাও। তাহলে এম জি, এম এর মানে ইচ্ছেগুলি বসায় তুমি কাজ করতে পারো, দরকার নাই কাটাকাটি যাবে। তাহলে ক্যাপিটাল এল তারপর পাই আর টু এর মান 10 ইনভার্স অফ 3 হোল স্কোয়ার ইন্টু স্মল এল, তাহলে এটা হচ্ছে 2 নং, তাহলে 1/2 হতে পাই। তাহলে আমরা এটা মুছে দেই, তাহলে দেখো কি পাই 1/2 হতে 1/2 হতে পাই। তাহলে একে আছে কি ওয়াই অফ এ বাই কি ওয়াই অফ বি সমান, বলো কি আছে ওয়াই অফ এ ওয়াই অফ বি, ওয়াই অফ এর মানটা বলো, হ্যাঁ এম জি অফ ক্যাপিটাল এল বাই পাই 1.5 ইন্টু 10 ইনভার্স 3 হোল স্কোয়ার ইন্টু 3L 3 স্মল এল না, ইন্টু এই মানটা উল্টে যাবে, উল্টিয়ে লিখে ফেলি একবারে, তাহলে এটা হয়ে যাবে পাই ইন্টু 10 ইনভার্স অফ 3 হোল স্কোয়ার ইন্টু কত স্মল এল বাই কত এম জি সাথে কি ক্যাপিটাল এল, হ্যাঁ তাহলে এম জি কাটা এল এল কাটা স্মল এল কাটা, তাহলে তোমার হাতে থাকে কি ওয়াই অফ এ পরে কত ওয়াই অফ বি সমান কত থাকে রেজাল্টটা, ও আচ্ছা পাই কাটা দা, পাই কাটো, তাহলে তোমার হাতে থাকে 10 ইনভার্স 3 হোল স্কোয়ার বাই কত 3 ইন্টু 1.5 ইন্টু 10 ইনভার্স 3 হোল স্কোয়ার, তার মানে ওয়াই অফ এ বাই ওয়াই অফ বি ইকুয়াল টু 0.148। আর কিছু বলবা? ওকে, তো আমরা এখান থেকে একটু ওয়াই বি এর মান বের করতে চাই, তাহলে আমরা একটু মুছে দেই। তাহলে খেয়াল করো, তাহলে ওয়াই অফ বি ইন্টু কত 0.148 ইকুয়াল টু ওয়াই অফ এ, তাহলে ওয়াই অফ বি সমান কত হইল ওয়াই অফ এ বাই 0.148, তাহলে ওয়াই অফ এর মান জানা আছে, কত জানা ছিল ওয়াই অফ এর মানটা, এখানে ওয়াই অফ এর মানটা ডাটার মধ্যে কি লিখছিলাম দেখো তো, ওয়াই অফ এর সমান কত ছিল 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এত নিউটন মিটার ইনভার্স কত 2, লেখা না থাকলে লিখে নাও। তাহলে ওয়াই অফ বি সমান 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বাই কত 0.148, অতএব ওয়াই অফ বি সমান কত বলো, (1.35 10 টু দি পাওয়ার 10), তাহলে এত নিউটন মিটার ইনভার্স কত 2। তাহলে প্রশ্নে কি বলা ছিল, বড় কে ছিল প্রশ্নে কি বলা ছিল ওয়াই বি গ্রেটার দেন ওয়াই অফ এ। আচ্ছা তাহলে তোমরাই বলো বড়কে, এটা কত 10 টু দি পাওয়ার 10 আর ওইটা কত 10 টু দি পাওয়ার 9, তাহলে এটা বড়, তাহলে সম্পর্কটি সত্য, অতএব ওয়াই বি গ্রেটার দেন কি ওয়াই এ। সম্পর্কটি কি বলছিল প্রশ্নে, সম্পর্কটি যুক্তিসঙ্গত, ওকে অতএব এত সম্পর্কটি
যুক্তিসঙ্গত। আচ্ছা, তো আমরা দিনাজপুর বোর্ড 2024 প্রশ্নটা দেখি কি করা যায়। কি বলা হয়েছে এখানে, পি ও কিউ দুটি তারের দৈর্ঘ্য সমান, কিন্তু ব্যাস যথাক্রমে 4 মিলিমিটার ও 8 মিলিমিটার ব্যাস বলা আছে দুইটা তারেরই। তার দুটিকে সমান বলে টানার ফলে, তার মানে এফ সমান পি তারের দৈর্ঘ্য কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ হয়। পি তারের দৈর্ঘ্য কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ হয়। তাহলে কিউ তারের পয়সনের অনুপাত কত? প্রশ্ন একটু ভুল লিখছি এখানে, তাহলে এখানে প্রশ্নটা একটু প্রবলেম ছিল, খেয়াল করো। তার দুটিকে সমান বলে টানার ফলে পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হবে, অর্থাৎ কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি স্মল এল হয় তাহলে পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে 3L, 3 স্মল এল। তাহলে কিউ তারের পয়সনের অনুপাত বলা আছে। প্রথম প্রশ্ন, কিউ তারের দৈর্ঘ্য 5% হ্রাস করা হলে, তাহলে আমরা এতদিন যত অঙ্ক করছি সব দৈর্ঘ্য বৃদ্ধি করছি, আজকে কি দৈর্ঘ্য হ্রাস করা হলে এর ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে এটা সিম্পল বিষয়, যে তুমি যদি একটা তার মনে করো এটা ছিল লম্বা, হ্যাঁ, এটাকে তুমি কোনো একটা ফোর্স প্রয়োগ করে এটাকে তুমি তারটাকে তুমি শর্ট বানায় ফেলছো, তাহলে এখন তারটা মোটা হয়ে গেছে। তাহলে এই তারের দেখো, এই তারের ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে এটার ব্যাসার্ধ ছিল ছোট, এখন এটার ব্যাসার্ধ কি হয়ে গেছে, বড়। তাহলে ব্যাসার্ধ এটার বেড়ে গেছে। এই তারটাকে তুমি এই আকৃতিতে নিয়ে আসলা, তাহলে ব্যাসার্ধ বেড়ে গেছে। তাহলে আবার ব্যাসার্ধ বেড়ে গেছে কিন্তু দৈর্ঘ্য তো কমে গেছে। এটার দৈর্ঘ্য ছিল আগে বেশি, এটার দৈর্ঘ্য হয়ে গেছে কম। তাহলে আমরা এই বিষয়টা দেখি কি করা যায়। তাহলে স্মল গ, তাহলে দৈর্ঘ্য বলা নেই, ধরি তারটির কোন তারটির, কিউ তারটির, এটা দরকার নেই। ধরি কিউ তারের আদি দৈর্ঘ্য, কিউ তারের আদি দৈর্ঘ্য সমান কত, এল। আচ্ছা, তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি 5%, দৈর্ঘ্য বৃদ্ধি বা পরিবর্তন যাই বলো, দৈর্ঘ্য পরিবর্তন ডেল এল সমান কত, এল এর কত পার্সেন্ট, 5%। তার মানে কি দাঁড়াইলো 5L বাই কত, 100। দেখো তো 0.05 সাথে ক্যাপিটাল এল। আচ্ছা, কিউ তারের আদি দৈর্ঘ্য এল নোট ধরে নেই, যেহেতু আমরা এল নোট দিয়ে সূত্রটা লিখছিলাম, এল নোট, তাহলে এটাও হবে এল নোট। ওকে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া গেল। এবার খেয়াল করো, এটার কিউ তারের আদি ব্যাস কত আছে, 8 মিলিমিটার। তাহলে এটার আদি ব্যাসার্ধ আর ইকুয়াল টু 8 × 10⁻³ বাই কত, 2 এত মিটার। 10⁻³ দিয়ে গুণ করে মিটারে নিয়ে গেলাম, থাকলো কি তোমার 4 × 10⁻³ এত মিটার। তাহলে আদি ব্যাসার্ধ, আমাদের দরকার ব্যাসার্ধের বৃদ্ধি অর্থাৎ ব্যাসার্ধের পরিবর্তন। তাহলে ব্যাসার্ধের আগে আমরা লিখতাম ব্যাসার্ধের হ্রাস, এখন লিখবো ব্যাসার্ধের পরিবর্তন বা বৃদ্ধি, যাই বলো, ডেল আর সমান ওয়াট, এটা আমরা বের করব। তাহলে আমরা পয়সনের সূত্র জানি, আরটা কি দেওয়া আছে, পয়সনের অনুপাত দেওয়া আছে নাকি, সিগমা সমান কত দেওয়া আছে, পয়সনের অনুপাত কিউ তারের পয়সন কত দেওয়া আছে, 0.45। তাহলে কিউ তারের পয়সন দেওয়া আছে 0.45। তাহলে আমরা জানি সিগমা সমান কত, পার্শ্ব বিকৃতি, তার মানে ডেল আর বাই কত আর, পরে ডেল এল বাই কত, এল নট। তাহলে তুমি এখান থেকে সিগমা সমান কি লিখবা, এল নট ইন্টু কত, ডেল আর বাই কত, আর ইন্টু কত, ডেল এল। তাহলে এই কোণা গুণ করে দাও,
তাহলে এল নট ডেল আর ইকুয়াল টু সিগমা ইন্টু আর ইন্টু কত ডেল এল। আমার দরকার ডেল আর, ব্যাসার্ধের পরিবর্তন, ডেল আর সমান সিগমা ইন্টু আর ইন্টু সিগমা, সিগমা ইন্টু আর ইন্টু কত ডেল এল বাই কত এল নট। তাহলে ডেল এর সমান, তাহলে এল নট সমান কি বলা আছে, এল নট সমান জানি না। তারপর সিগমার মান জানা আছে 0.45 ইন্টু স্মল আর এর মান 4 ইন্টু 10 ইনভার্স 3 ডেল এল এর মান, দৈর্ঘ্যের পরিবর্তন কত আছে 0.05 সাথে কত এল নট, তাহলে এল নট কাটা, অতএব ডেল আর সমান দেখো তো কত আসছে, ব্যাসার্ধের পরিবর্তন বা বৃদ্ধি 9 ইন্টু 10 টু দি ইনভার্স 5 এত মিটার। অতএব ব্যাসার্ধের বৃদ্ধি, ব্যাসার্ধের বৃদ্ধি কত পাইলা 9 ইন্টু 10 ইনভার্স 5 এত মিটার পেয়ে গেলা। তাহলে এটা তোমাদের আনসার, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা ঘতে গেলাম। ঘতে কি বলা আছে, কোন তারের স্থিতিস্থাপক সীমা বেশি, তার মানে পি এবং কিউ দুইটা তারেরই আদি ব্যাস বলা নেই, কিন্তু আদি ব্যাস বলা আছে কিন্তু আদি দৈর্ঘ্য বলা নেই। তাহলে দুইটা তারেরই আমরা ইয়াং গুণাঙ্ক বের করব। তাহলে আমরা প্রথম পি তারের ক্ষেত্রে ইয়াং গুণাঙ্ক বের করি। তাহলে পি তারের ইয়ং এর গুণাঙ্ক, তাহলে পি তারের ইয়াং এর গুণাঙ্ক ওয়াই অফ পি সমান, তাহলে ফোর্সটা সেম হবে, আদি দৈর্ঘ্যটা সেম, চেঞ্জ হবে শুধু ক্ষেত্রফলটা আর দৈর্ঘ্য বৃদ্ধিটা। তাহলে আমরা এখানে একটু কথা লিখে নেই, পি ও কিউ তার দ্বয়ের আদি দৈর্ঘ্য কত, দুইটারই আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল। তাহলে একটু খেয়াল করে দেখো কি বলছে, পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ, তাহলে কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধি এগুলি তো আমরা ধরে নিছি। তাহলে কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত L2 সমান স্মল এল, কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধি স্মল টু সমান এল এল। তাহলে পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে L1 সমান আর 3 গুণ মানে 3L। আচ্ছা, তারপর পি তারের ব্যাসার্ধ, পি তারের ব্যাসার্ধ, পি তারের ব্যাসার্ধ R1 সমান, পি তারের ব্যাস কত ছিল, তাহলে 4 ইন্টু 10 ইনভার্স 3 এত মিটার বাই 2 সমান 2 ইন্টু 10 ইনভার্স কত 3 এত মিটার। ওকে, পি তারের ব্যাসার্ধ আর এফটা উভয়টাতে সেম। কি বলা হয়েছে যে সমান বলে, তাহলে সমান বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল সমান এফ, উভয় তারের মধ্যে একই বল প্রযুক্ত করা হয়েছে, সুতরাং এফটা চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে একটু বসিয়ে দেই, এফ এল পাই R1 স্কোয়ার ইন্টু স্মল L1 কত আছে 3L, তাহলে এফ এল পাই R1 স্কোয়ার, R1 এর মান আছে 2 ইন্টু 10 ইনভার্স 3 হোল স্কোয়ার ইন্টু 3 স্মল এল, তাহলে এটা হবে 1 নং। আমরা পি তার রিয়াং গুণাঙ্ক পেয়ে গেলাম, কিন্তু কিছু অজানা রাশি আছে এফ এল স্মল এল, হ্যাঁ একটাকে একটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা অজানা রাশি মানগুলি পেয়ে যাব। তাহলে আমরা আবার কিউ তারের
কিউ তার এরিয়ামের গুণাঙ্ক, ওয়াই অফ কিউ সমান এফ আর এল সেম, কারণ একই বল প্রয়োগ করছো, আদি দৈর্ঘ্য সেম, চেঞ্জ হবে A2 আর স্মল L2। তাহলে কিউ তারের ব্যাসার্ধ, কিউ তারের ব্যাসার্ধ R2 সমান, R2 সমান কত আছে 8 মিলিমিটার, তাহলে 8 × 10⁻³ মিটার, তার মানে 4 × 10⁻³ এত মিটার। আর বলটা বল সেমি আছে, প্রযুক্ত বল সমান কত F। তাহলে আমাদের আছে FL পাই অফ কত R2 স্কোয়ার, স্মল L2 মান, L2 মান কত আছে স্মল L, তাহলে FL পাই অফ R2 স্কোয়ার, R2 মান 4 × 10⁻³ হোল স্কোয়ার ইন্টু স্মল L, এটা হবে 2 নং। আমরা 1 2 পেয়ে গেলাম, তাহলে একটাকে একটা দ্বারা ভাগ করে দেই, তাহলে অজানা রাশিগুলো কাটা যাবে। তাহলে 1/2 হতে পাই, বলো তো একে কি আছে, ওয়াই অফ পি, ওয়াই অফ কিউ, ওয়াই অফ পি এর মানটা বলো, FL বাই পাই অফ 2 × 10⁻³ হোল স্কোয়ার ইন্টু 3L ইন্টু, এটার উল্টাটা হবে না, তাহলে পাই ইন্টু 4 × 10⁻³ হোল স্কোয়ার ইন্টু কত স্মল L বাই কত FL। ঠিক আছে, FL কাটা, পাই কাটা, স্মল L কাটা, তাহলে তোমার হাতে থাকলো ওয়াই অফ পি বাই ওয়াই অফ কিউ সমান 4 × 10⁻³ হোল স্কোয়ার ইন্টু 3 × 2 × 10⁻³ হোল স্কোয়ার। দেখো কত আসলো, তার মানে 1.33, তার মানে ওয়াই অফ পি সমান 1.33 ওয়াই অফ কিউ, তার মানে বোঝা গেল ওয়াইপিটা বড়, ওয়াই কিউ এর এত গুণ এটা, তাহলে ওয়াইপি গ্রেটার দেন ওয়াই অফ কিউ। তাহলে বলা হয়েছিল কোন তারের স্থিতিস্থাপক সীমা বেশি, অতএব পি তারের স্থিতিস্থাপক সীমা বেশি, পি তারের স্থিতিস্থাপক সীমা বেশি। তাহলে আমরা মুছে দিই এটা। সিলেট বোর্ড কি বলা হয়েছে, পি কিউ আর তিনটি তারে এত মানের পীড়ন প্রয়োগ করা হলো, এর ফলে তারগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে এত% হলো। তাহলে পি তারের পার্শ্ব বিকৃতি বলা আছে, তাহলে পি কিউ তিনটি তার, তাহলে আমরা ধরে নিই প্রথমে পি তারের আদি দৈর্ঘ্য, ধরি পি তারের আদি দৈর্ঘ্য সমান কত L1, পি তারের আদি দৈর্ঘ্য L1। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল L1 সমান কতটুকু বাড়ছে তোমার, কত এর, বা পি তারের আদি দৈর্ঘ্য L ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি L সমান L এর কত পার্সেন্ট, পি তার 5% কিনা, 5%, মানে কি 5L বাই কত 100, তাহলে কত হইল 20 ভাগ করলে কত হয় 5/100, হ্যাঁ 0.05 এত কি L, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এইখান থেকে তুমি এবার দেখো পয়সনের অনুপাত বের করবা, তাহলে তুমি এখান থেকে বিকৃতি বের করে ফেলো, তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান, দৈর্ঘ্য বিকৃতির সূত্র কি স্মল L বাই কি ক্যাপিটাল L, তাহলে
স্মল এল সমান 0.05 এল বাই কত এল, এল এল কাটা, এই হলো 0.05। তাহলে আমরা দৈর্ঘ্য বিকৃতি পাইলাম। আর কি দেওয়া আছে? পীড়ন বইয়ে সরাসরি পার্শ্ব বিকৃতি সরাসরি দেওয়া আছে। তাহলে পার্শ্ব বিকৃতি 0.02 পার্শ্ব বিকৃতি। তাহলে পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত সিগমা সমান পার্শ্ব বিকৃতি বাই কি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি 0.02, দৈর্ঘ্য বিকৃতি 0.05, 0.4। তাহলে এটি আমাদের আনসার। তাহলে পয়সনের অনুপাত মুছে দেই না, আমাদের প্রথমটা কমপ্লিট। তাহলে বড় কথা গেলাম, এটা কি বলা আছে দেখো, কি বলা আছে? কিউ এবং আর তারের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক? তাহলে দুইটা তারেরই ইয়াং গুণাঙ্ক বের করা হবে। তাহলে দেখো কিউ এবং আর তারের, এই তিনটা তারের মধ্যে তোমার কি দেওয়া আছে? এত মানের পীড়ন প্রয়োগ করা হয়েছে। তাহলে পীড়ন দেওয়া আছে সরাসরি, আর দেওয়া আছে দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কিউ তারের ক্ষেত্রে, কিউ তারের ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। তাহলে কিউ তারের ইয়ং এর গুণাঙ্ক কত? ওয়াই অফ কিউ সমান ইয়ং এর গুণাঙ্ক। এখানে তুমি বাংলা সূত্রটা লিখো, কি? পীড়ন বাই কত? বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। আচ্ছা একটু খেয়াল করো, পি তারের পীড়নটা কত? পি তারের কিউ তারের পীড়ন। তাহলে কিউ তারের পীড়নকে আমরা সরাসরি লিখে ফেলি। মনে করো কিউ তারের মধ্যে আমরা F1 বল দিলাম, আর কিউ তারের F1 বল দিলাম, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত আছে কিউ তারের? মনে করে A1। তাহলে এটা সমান পীড়ন এত সমান কত আছে বলো? 8 × 10⁻² কত? 12 নিউটন মিটার ইনভার্স 2। আচ্ছা তাহলে কিউ তারের আদি দৈর্ঘ্য সমান কত? L1, কিউ তারের আদি দৈর্ঘ্য L1। তারপর দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল L1 সমান কত? L1 এর কয় পার্সেন্ট? 2%, 2%। তার মানে 2L1 বাই কত? 100 কত হয়? 0.02 L1। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া গেল। তাহলে বিকৃতি, কিউ তারের বিকৃতি, তাহলে বিকৃতি L1 বাই কত? ক্যাপিটাল L। তাহলে L1 সমান কত হইল? 0.02 L1 বাই কত? L1। তাহলে L1 কাটা, থাকলো কি? 0.02 বিকৃতি। তাহলে কিউ তারের পীড়ন সমান পাইলে এটা, বিকৃতিও পাইলাম, সরাসরি বসিয়ে দাও। তাহলে 8 × 10⁻12 আর 0.02 বিকৃতি সমান 4 × 10⁻14 এত নিউটন মিটার ইনভার্স 2। এটা আমার না লিখলেও হইতো, হ্যাঁ এটা আমার না লিখলেও হইতো, সরাসরি পীড়ন, ঠিক নেই? এটা আমার না লিখলেও হইতো। কিউ তারের পীড়ন সরাসরি বাংলা দিয়ে লিখে দিলাম, সূত্র বাংলা দিয়ে লিখলাম, আর বিকৃতি আলাদাভাবে বের করে বসাই দিলাম, শেষ। তারপর এইবার আর তারের
পীড়নের গুণাঙ্ক ওয়াই অফ আর সমান, তাহলে পীড়ন বাই কত বিকৃতি, তাহলে এখানে আর তারের পীড়ন সমান 8 × 10⁻12 নিউটন কত মিটার ইন্টু পীড়ন, তাহলে আর তারের পীড়নটা আর তারের পীড়ন আর তারের আদি দৈর্ঘ্য ধরি আর তারের আদি দৈর্ঘ্য সমান কত L, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল L2 সমান L2 এর কয় পার্সেন্ট 1% কিনা দেখো তো 1% না থাকলো কি থাকলো 1 × L2 বাই 100 0.01 হ্যাঁ সাথে L2 অর্থাৎ L2, তাহলে এখান থেকে বের করো বিকৃতি, অর্থাৎ বিকৃতি বিকৃতি সমান কত হবে স্মল l বাই L2, L সমান স্মল l সমান কত আছে 0.01 L2 বাই L2, L2 কাটা থাকলো কি 0.01, তাহলে পীড়ন সমান 8 × 10⁻12 বাই 0.01 8 × 10⁻14 8 × 10⁻14 এত নিউটন মিটার ইনভার্স 2, তাহলে বড় কে এটাই বড়, অতএব y অফ r গ্রেটার দেন y অফ q নাকি আগের তারটা q, তাহলে কোন বেশি স্থিতিস্থাপক, তাহলে r টা বেশি r তারটি বেশি স্থিতিস্থাপক,